সো মেইনলি আজকে যেটা দেখা হবে সেটা হলো যে ক্যাপাসিট্যান্স আমরা যেটা কতদিনে করতে পারিনি সময়ের জন্য আজকে এটার প্রবলেমগুলো দেখবো ইনশাল্লাহ। আর স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের একেবারে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস আমরা করেছি ক্লাসে, ওইটার উপরে আমরা কিছু প্রবলেম করব। তো ফার্স্টলি দেখি যে ক্যাপাসিট্যান্সে কি ধরনের প্রবলেম ছিল। তো এখানে এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে বইতে, দেখবা যে ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স ফর ইচ অফ দ্য ফলোইং কনফিগারেশনস, বেশ কয়েকটা আছে। তো এটার বেসিকটা আগে একটু আমাদের বোঝা দরকার। তো আমরা একটু বোর্ডে যাই আগে। এটার ক্লাসে টিউটর ক্লাসে যেটা বলা হয়েছিল ওটা কিছু সাপ্লিমেন্টারি পার্ট আমরা এখন দেখবো। আগে বুঝে আসি, তারপর এখানে করা যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিট্যান্স মানে কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্স, এটা আমরা ছোট ক্লাসে করছি, আবার একটু মনে করাই দিই আগে। তো ক্যাপাসিট্যান্সের প্যারালাল মানে প্লেট ক্যাপাসিট্যান্সের সিম্বল হচ্ছে এটা। তো এর গায়ে আমরা সাধারণত সি লিখি, যেটা আমরা ডিসি সার্কিট করার সময় নিশ্চয়ই বা এসি সার্কিট করার সময় নিশ্চয়ই এটা দেখছি যে এভাবে লেখা হয় সাধারণত। তো ফার্স্টলি আমরা যদি বলি যে সিরিজ কম্বিনেশন, তাহলে দুইটা ক্যাপাসিট্যান্স যদি সিরিজে থাকে, ধরা যাক এরকম দুইটা ক্যাপাসিট্যান্স সিরিজে আছে, এটা সি1 এটা সি2, আরো থাকতে পারে, ধরা যাক আরেকটা যদি দিয়ে দিই, ধরা যাক এটা সি3। তাহলে এটা ইকুইভ্যালেন্ট যদি একটা বানাই আমরা, ধরা যাক সেটা হলো সি ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ সি। তাহলে এটা ধরা যাক এটা সি ইকুইভ্যালেন্ট সি, হয়তো এইভাবে লিখবো আমরা, দিস ইজ দ্য ক্যাপাসিট্যান্স। তো বলা হয় যে সিরিজ কম্বিনেশনে ঠিক রেজিস্ট্যান্সে যা করতে তার উল্টা। ওকে, এবার তাহলে এটা হবে 1/c ইজ ইকাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। ওকে, তা এইটা হলো আমাদের সিরিজ কম্বিনেশনের ফর্মুলা। আর প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা কেমন হবে? তো ধরা যাক উই হ্যাভ এ ক্যাপাসিট্যান্স লাইক দিস, সাপোজ এটা সি1, এটা আরেকটা, ধরা যাক এটা সি2, এবং এটা আরেকটা, ধরা যাক এটা সি3। তো প্যারালাল বলা হবে যদি সবগুলো মানে জাস্ট টার্মিনাল পয়েন্ট এবং অপর টার্মিনাল পয়েন্ট জাস্ট এক জায়গায় লাগানো থাকে, অর্থাৎ কমন পটেনশিয়াল। এটা আমরা কম্বিনেশনটা দেখতে রেজিস্ট্যান্সের মতোই, কিন্তু ফর্মুলা কিন্তু আলাদা হবে। সো আমি যদি বলি ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে সিম্পলি একটা, ধরা যাক সেটা সি। তাহলে আমরা বলি যে এইবার হবে সরাসরি যোগফল, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু সি1 প্লাস সি2 প্লাস সি3। ওকে, এটা একটা আরেকটা বেসিক যেটা, সেটা হলো যে আপনি যদি আহ, মনে করো যে সিম্পল দুইটা প্লেট নিয়ে কাজ করি, যে এরকম একটা প্লেট আছে, যে একটা হলো যে উপরের প্লেটে কিছু চার্জ আছে এবং নিচের প্লেটে কিছু চার্জ আছে, দ্যাট ইজ চার্জ দুটার অবস্থান হচ্ছে এই দুই জায়গায়, এইখানে। আর এই প্যারালাল হচ্ছে দিচ্ছে যে এই জায়গাটাতে আর কি। এই দুইটা হচ্ছে চার্জের অবস্থান। ওকে, তো আমি যদি বলি যে উপরে এটা হচ্ছে কি পরিমাণ চার্জ আছে, তো চার্জের পরিমাণটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না। এরিয়া যদি বলি এ, আর স্পেসিং যদি বলি ডি, তাহলে আমরা জানি যে এটা সি ইজিক্যাল টু হয়ে যাবে, ঠিক আছে, এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। যদি এয়ার হয় তাহলে এপসাইলন জায়গায় এপসাইলন নট হবে, এই পার্থক্য। বাট এখানে দুইটা ইম্পর্টেন্ট বুঝার ব্যাপার আছে। একটা ব্যাপার হলো যে আমাকে একটু বড় করে আঁকি এটা, ওই ফিগারটা একটু বড় করে আঁকছি, দেখো এই। তো ধরো যে আমি এখানে একই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল এপসাইলন রাখিনি, ঘটনাটা একটা এরকম। মনে করো এরকম যে দুই পাশে দুই রকম ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, অর্থাৎ আমি বলছি কি যে এইটা মনে করো A1, আর এখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল মনে করো এপসাইলন 1।
এইটা মনে করে এরিয়া A2, এটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ধরো ε2। তার মানে এখানে যেটা হচ্ছে, প্রথমটা আগে দেখো, যে প্রথমটা যেটা আছে যে একেবারে বাম পাশে যেটা, দ্যাট ইজ এইটা হচ্ছে একটা সারফেস, ওরকম সারফেস নিচে একটা আছে যেটা উল্টা মানে বিপরীত দিকে আছে বলে আমি দেখাচ্ছি না। তাহলে এইটা হলো এই পাশটা মিলে একটা ক্যাপাসিটর তৈরি করবে, যেটা মাঝখানে দুই পাশে দুই রকম ম্যাটেরিয়াল, সুতরাং ক্যাপাসিটরের মানে মান দুইটার জন্য দুই রকম হবে। দ্যাট ইজ এইদিকে আরেকটা, দুটা কিন্তু দুই রকম। আমি যদি বলি যে সাপোজ এইখানে আমি একটা একটা টার্মিনাল এ বলছি, এখানে আরেকটা টার্মিনাল বি বলছি। তো সাপোজ বলা হলো যে আমাকে এ আর বি এর মধ্যে ক্যাপাসিট্যান্স সি এ বি তৈরি করতে হবে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এইটাকে তুমি যেহেতু ম্যাটেরিয়াল আলাদা, এই জন্য আমরা করতে পারি কি যে এটাকে মানে দুইটা আলাদা ক্যাপাসিট্যান্স বানাই ফেলতে পারি। দ্যাট ইজ এরকম ব্যাপারটা, লক্ষ্য করি এইটা আর তার সাথে এইটাই আবার এখানে, আচ্ছা এখানে আগে এই ব্যাপারটা। সুতরাং এখানে এই দুইটা মিলে হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্সটা। সো এইটা হচ্ছে এ আর এটা বি। সো এটা হলো C1, এটা C2, দুটা বানাই ফেলাম। তাহলে বাম পাশেটার জন্য যেটা হবে, আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটিং, যেটা হলো ডি, তাহলে ডি কিন্তু একই থাকছে, দ্যাট ইজ এটা দুইটারই এটা ডি। আর এইটা হচ্ছে এইটার A1 কিন্তু এইটার A2। সুতরাং C1 যেটা হবে, এটা ইকুইভ্যালেন্ট যদি আমি মনে করো সিম্বল দিয়ে আঁকতে চাই, তাহলে কিন্তু হবে হচ্ছে এটা, এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা আরেকটা ক্যাপাসিট্যান্স। তাহলে C1, এটা হলো C2, অবভিয়াসলি দে আর ইন সিরিজ। এবং হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ C1 অ্যান্ড C2, C1 যখন হিসাব করবো তখন বাম পাশের ডাটাগুলো নেব, দ্যাট ইজ C1 উইল বি এপসাইলন 1A1 ডিভাইডেড বাই ডি, আর C2 উইল বি এপসাইলন 2, এটা কিন্তু এপসাইলন 1 ছিল আর এটা এপসাইলন 2। তার মানে দুইটা ক্যাপাসিট্যান্স পরপর জোড়া দেওয়া হয়েছে, মিনিং হচ্ছে এটা। তাহলে এপসাইলন 2 এখানে হচ্ছে A2 ডিভাইডেড বাই ডি। সো ফাইনালি যেহেতু এই দুইটা ক্যাপাসিট্যান্স সিরিজে, এই জন্য আমি যদি সি বের করতে চাই তাহলে এই ফর্মুলা দিয়ে করতে হবে, 1/c ইজ ইকাল টু 1/c1 প্লাস 1/c2। তাহলে এটা হলো একটা সিচুয়েশন, এইখান থেকে সি বেরোবে। আচ্ছা আরেকটা হলো, যদি এমন হয় যে ধরো ওইটা আবার রাখছি, এরকম ব্যাপারটা, কিন্তু এইবার এইভাবে কাটছি আমরা, খেয়াল করো, মানে মানে এরকম ব্যাপারটা খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে। ওকে, ধরো এইটা হচ্ছে আমাদের এপসাইলন 1, এইটা এপসাইলন 2, আর এখানে তো ডি বদলে গেছে, তাহলে ধরা যাক এটা D1 আর এটা D2, আর এ কিন্তু দুইটা একই। ওকে, তাহলে এবার যদি বলা হয় যে এইভাবে মানে এই দুই মাথার মধ্যে, দ্যাট ইজ এ থেকে বি এর মধ্যে উই হ্যাভ টু ক্যালকুলেট ক্যাপাসিট্যান্স, তাহলে এইটা হবে ইকুইভ্যালেন্ট টু দিস, এইটা আর এখানেই আরেকটা আছে এরকম। ওকে, তার মানে এইটা হচ্ছে C1, এটা C2। ওকে, তাহলে উপরেরটা হিসাব হবে উপরেরটা দিয়ে, নিচেরটা হিসাব হবে নিচেরটা দিয়ে। সুতরাং এইবার C1 কি হবে, C1 হচ্ছে উপরেরটা দিয়ে হিসাব করবো, তার মানে এ ঠিকই আছে কিন্তু এবার ডি আলাদা। ওকে, তাহলে উপরেরটার জন্য হবে এপসাইলন এ ডিভাইডেড বাই D1, আর C2 হবে এপসাইলন 1 এটা, তাহলে এপসাইলন 2A ডিভাইডেড বাই D2। এবং এখানে খেয়াল করো যে এইটা আসলে হয়ে গেছে কি, এটাও সিরিজ, এটা লক্ষ্য করো এই যে। ওকে, তার মানে এটাও সিরিজ, তার মানে এটাও হবে 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 দিয়ে। টোটাল চারটা সিচুয়েশন আছে, তার মধ্যে দুইটা বললাম আমরা। এখন থার্ড সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে যে যদি এরকম হয়
সিরিজ দুটো আগে বলে নিলাম আমরা আর কি। ধরো এটা হচ্ছে এরকম, ওকে। এটা হলো আহ, আমি বলছি যে এটা A1, এটা A2, দিস ইজ ডি। মানে একেবারে শুরুতে যেটা রাখছিলাম ওইটা আবার রাখছি, কিন্তু এটা ε1, এটা ε2। তো ধরা যাক আমি বামে আর ডানে না নিয়ে আমি টার্মিনাল দুইটা নিচ্ছি, উপরে আর নিচে, দ্যাট ইজ এইখানে আর এখানে, দ্যাট ইজ এইটা এ এটা বি। তাহলে এইবার যখন করব তখন কিন্তু এটা দেখতে এরকম হয়ে যাবে। দ্যাট ইজ বাম পাশেরটা হচ্ছে সিম্পলি এরকম একটা, দ্যাট ইজ এটা C1, আর ডান পাশেরটা হচ্ছে সিম্পলি এরকম একটা, এটা C2। এবং খেয়াল করো এইটা হচ্ছে এখন হয়ে যাচ্ছে প্যারালাল, এবং এক্সপ্রেশন কিন্তু আগের মতোই হবে। হ্যাঁ, দ্যাট ইজ C1 ইজ ইকাল টু এপসাইলন, ঠিক আছে, 1 A1 ডিভাইডেড বাই ডি, ডি ইজ কমন টু বোথ, এবং C2 ইজ ইকাল টু এপসাইলন টু A2 ডিভাইডেড বাই ডি। ওকে, সুতরাং এইবার যেটা হবে সেটা হচ্ছে টোটাল সি, যেটা ইকুইভ্যালেন্ট, যেটা সেটা হচ্ছে প্যারালাল আছে, সো যোগফল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিচুয়েশন 3। আর সিচুয়েশন 4 যেটা, সেটা হচ্ছে যে just 2 নম্বর ফিগারটা আবার আঁকি আমরা। 2 নম্বর ফিগার ছিল এরকম, দ্যাট ইজ এইভাবে নেব, ওকে। কিন্তু এবার উপর নিচে না নিয়ে, হ্যাঁ, মনে করে নেব এইভাবে, এইটায় এটা বি। তাহলে এখানেও যেটা হবে সেটা হচ্ছে যে আহ, এরকম দুই মাথায় কমন, তার মানে এরকম হয়ে যাবে এরকম, আর এটা হবে এরকম, আর এটা এরকম, এরকম, যার ফলে এটাকে আমরা বলবো হচ্ছে সিম্পলি এটা হচ্ছে C1, এটা C2 অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। সুতরাং এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে C ইজিক্যাল টু C1 প্লাস C2, এবং C1 এবং C2 আগের মতো হিসাব করব, যে ক্যাপাসিটর সেই ক্যাপাসিটরের এরিয়া আর সেই ক্যাপাসিটরের ডিস্টেন্স দিয়ে, দ্যাট ইজ এখানে ডি দুই ভাগ হবে, এ কিন্তু একই। তাহলে এটা হলো উপরেরটা D1, উপর নিচেরটা D2। ওকে, সুতরাং এখানে C1 ইজিক্যাল টু হবে এপসাইলন এ ডিভাইডেড বাই D1, আর C2 হবে এপসাইলন, সরি এপসাইলন 1, এটা এটা এপসাইলন 2 এ ডিভাইডেড বাই D2, এবং তারপরে যোগ করে দেবো। সো এই 4 রকম সিচুয়েশন হচ্ছে আমাদের কোর্সের জন্য লাগবে আর কি। তো আমরা এখন এইগুলোকে ফর্মুলা হিসেবে ডাইরেক্ট ইউজ করতে পারবো, তোমার অঙ্ক করার সময় কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তো লেট আস গো টু আওয়ার প্রবলেম নাও। অঙ্কটা ভালো করে দেখো, এখানে তো সবগুলা ডাটা গিভেন আছে, ডাটা গিভেন আছে, এবং প্রশ্ন তোমাকে পড়তে হবে, ভালো করে পড়ে আনসার করবা। যেমন এখানে বলা হচ্ছে কি, যে টপ আর বটম ফেসের মধ্যে আমাদের মানে ক্যাপাসিটি হিসাব করতে হবে। তাহলে এটা হলো টপ আর এটা হলো বটম, এই পুরো সার্কেল মানে যে কোনো জায়গায় নিলেই হতো, এখানে যে বাম পাশ থেকে নিলে কোনো অসুবিধা নেই, দুইটা একই। ওকে, তাহলে এটাকে আমি ধরো এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করো যে এখানে দুইটা ক্যাপাসিট্যান্স, এটা এটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস, দুইটা ক্যাপাসিট্যান্স এখানে, এটা একটা আর ডান পাশে আরেকটা আছে, এটা আরেকটা। ওকে, এবং কমন টার্মিনাল থেকে আমি টানছি, দ্যাট ইজ উপরে হচ্ছে যে এটা যদি বলি, তাহলে উপরে যেটা আছে ওইটা হলো এ, এ বিন্দু, আর নিচে যেটা আছে ওইটা হচ্ছে বি বিন্দু, এইটা বি। তাহলে এ আর বি এই দুটার মধ্যে নিচ্ছি, তাহলে একটা হলো C1 আর একটা C2। তো বোঝা যাচ্ছে দে আর প্যারালাল টু ইচ আদার, সুতরাং C1 হিসাব করবো এখান থেকে। তো C1 হচ্ছে, আমি যে বাম পাশেরটাকে C1 বলছি, ডান পাশেরটাকে C2 বলছি। ওকে, তাহলে C1 যদি হিসাব করি, তাহলে এটা এপসাইলন, কিন্তু এপসাইলন আর দেওয়া আছে, কিন্তু সংখ্যা মান দেওয়া আছে। সুতরাং আমি যখন লিখবো যে এপসাইলন 1, এইটা মনে করো A1, এইটা A2, কিন্তু এ কিন্তু ডিফারেন্ট এখানে, আর ডি হচ্ছে সেম, এই যে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে ডি ইজ ইকাল টু 2 সেন্টিমিটার। তাহলে আমি প্রথমে এটা লিখি যে এপসাইলন 1, ঠিক আছে, তারপর হচ্ছে A1 ডিভাইডেড বাই ডি। ওকে, তাহলে এপসাইলন 1 মানে তোমার কিন্তু একটু সংখ্যা মান দেওয়া আছে, কিন্তু এপসাইলন আর এর মান দেওয়া আছে, সুতরাং এটা হয়ে যাবে এপসাইলন আর এপসাইলন 0, আর এটা হবে A1 বাই ডি। এইবার কিন্তু তোমার সব ডাটা গিভেন,
ঠিক আছে, এপসাইলন আর হচ্ছে 2, যে 2। আচ্ছা, এপসাইলন নট হচ্ছে তোমার ওই যে অরিজিনাল যে এপসাইলন নট আর কি, 8.854 ইন্টু যে 10⁻12 ওই ডাটাটা। আমি আপাতত এটাই রেখে দিলাম, লাস্ট লাইনে যে একবারে বসে দিলে হবে। ওকে, আর ডি, ডি হচ্ছে 2 সেন্টিমিটার, সো 0.02। ঠিক আছে, এনি প্রবলেম? তাহলে এটা হলো সি1 হলো। সিমিলারলি যখন সি2 বের করব তখন কি হবে, শুধু এরিয়াটা আলাদা আর এখানে এপসাইলন আর আলাদা। তাহলে এখন আমি লিখবো যে সি2 যেটা, সেটা হচ্ছে যে এপসাইলন 2 A2। ওকে, ডিভাইডেড বাই ডি, ডি কিন্তু সেম। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এপসাইলন R2, মনে করো এটা প্রথমটাকে R1 বলি, এবং R1 এর মান কিন্তু 2, আর এপসাইলন মানে R2 যেটা সেটা 4 হবে এখন। ঠিক আছে, ইন্টু A2। ও আচ্ছা, এখানে এ লিখি না, এ তে লিখি। তো হোয়াট ইজ এ? এ হচ্ছে অলওয়েজ যেখানে যে দুইটা টার্মিনালের মধ্যে আমাকে হিসাব করতে হবে ওই দুটা টার্মিনালের প্রতিটা অংশের ক্ষেত্রফল। সুতরাং একটু এখানে বলুন। দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে, এই যে এই এরিয়াটার দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে। ওকে, তাহলে এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে এই যে এটা, এই যে 1 সেন্টিমিটার। তাহলে 5 × 1, তাহলে 5 × 1, এবং সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য ইন্টু দুইটা 10⁻⁻1 ছিল, সো 10⁻²। তো ফের খাতায় তোলার সময় সবগুলো তুলবা এইভাবে। তাহলে এখানে হচ্ছে যে A2 ডিভাইডেড বাই ডি। এখানেও ডাটাগুলো আমি বসাই দিচ্ছি, কিন্তু হিসাবটা নিজে করবা। তাহলে এখানে কি হবে, এপসাইলন R2 হচ্ছে 4। আচ্ছা, এখানে হচ্ছে এপসাইলন নট একটা আছে, তাহলে 4 এপসাইলন নট ইন্টু A2। A2 হচ্ছে এই পাশের এরিয়াটা লাগবে এবার, তাহলে 3। ঠিক আছে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে 5 × 3, তাহলে এটা হবে 5 × 3 ইন্টু 10⁻⁻4। ওকে, আর স্পেসিং হচ্ছে যে একই, সো 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হবে 0.02। ফাইনালি এই দুটা কিন্তু প্যারালালে আছে, সুতরাং ফাইনাল আনসার যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সি এবি যেটা, বা সি ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হয়ে যাবে C1 + C2। তো C1 আর C2 যেহেতু আলাদাভাবে আমি বের করে দেখালাম, এখন ওই দুটা ডাটা এখানে বসাই দিবা। ডু অল ক্যালকুলেশনস ইয়োরসেলফ। দেখো কোথায় বুঝতে অসুবিধা, দেখো এই অঙ্কটাই। তো আমি যদি টপ আর বটম না বলে লেফট আর রাইট বলি, তাহলে কিন্তু মানে C1 C2 হিসাব করার পরে ওই দুটো সিরিজে হবে তখন। ওকে, আর সিরিজে হয়ে গেলে কি হবে, সিরিজে হয়ে গেলে যে তখন কিন্তু ওই যে C1 আর C2 ডাইরেক্ট যোগ না করে 1/, দিয়ে করতে হবে, যেটা আমি থিওরিতে মানে এখানে তো ব্যাখ্যা করলাম আর কি, যে বোর্ডে যেটা ব্যাখ্যা করছি। ওকে, তাহলে এটা যা হবে এটা আনসার হবে। খেয়াল করে দেখবা যে টপ এন্ড বটম বলা আছে নাকি লেফট আর রাইট বলা আছে, এটা খেয়াল করতে হবে আমাদের। এই চারটা সিচুয়েশনের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফেস বলছে, এটা খেয়াল করো যে অন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফেসেস, এই যেটা অন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফেসেস, তার মানে এইখান থেকে একটা নেওয়া হয়েছে, এইখান থেকে একটা নেওয়া হয়েছে এ, এবং ওই অপর মাথা থেকে একটা নেওয়া হয়েছে বি। তাহলে এইটা কিসে আছে এখন, এটাও প্যারালাল। ইজ ইট ক্লিয়ার? এটা যদি তুমি ভাঙো, তাহলে শুধু লেফটেরটা একটা সি, এবং শুধু রাইটেরটা আর একটা সি, দ্যাট ইজ এটা C1, এটা C2। এবং আমি কিন্তু মানে কমন টার্মিনাল থেকে দুইটা টানছি, তার মানে এই দিক থেকে একটা টানছি যেটা হচ্ছে এ, আর এদিক থেকে একটা টানছি যেটা হচ্ছে বি। ওকে, তাহলে C1 হচ্ছে লেফট সাইডেরটা নিয়ে C1 হবে, তার মানে C1 ইজ ইকুয়াল টু জাস্ট এপসাইলন আর, এখানে হচ্ছে এপসাইলন R1 বলি মনে করে এটাকে, তারপর হচ্ছে যে A1, এই যে বাম পাশেটা A1, এটা হলো A1। ওকে, ডিভাইডেড বাই ডি, ডি হচ্ছে যে 2 সেন্টিমিটার আগের মতো, তাহলে এইটা হলো ডি, তাহলে বাই ডি, এবং এটা সবগুলো আগের মতো হিসাব করে বসাবা। সিমিলারলি C2, এটা হবে এপসাইলন R1 এপসাইলন নট আছে একটা, তাহলে হচ্ছে এপসাইলন নট ইন্টু এপসাইলন R2 এবার, আর এখানে হচ্ছে A2 ডিভাইডেড বাই ডি, তাহলে এইটা হলো A2, রাইট?
তখন কিন্তু সব বসাবো, সব ডাটা জানা আছে ইমিডিয়েট আগের অঙ্কটার মতোই, কিন্তু এইবার ডাটাগুলো মানে সব বের করার পরে ফাইনালি কিন্তু যখন সি এ বি যদি যখন আমরা বের করতে যাব, তখন এরাও এখানেও কিন্তু এরা খেয়াল করে দেখো দে আর ইন প্যারালাল। ঠিক আছে, সুতরাং এটা যেটা হবে কিন্তু এবার সারফেস কোনগুলো ধরতে পারছো? ধরো তোমার যদি বলা হয় যে A1 কোনটা, এটা ভুল হয়েছে, এটা হবে না। A1 এটা না, কিন্তু A2 এটা না, মানে যে দুই মাথা থেকে টানা হচ্ছে ওখান থেকে কিন্তু A1 বেরোবে। তার মানে আমি যেহেতু ফ্রন্ট আর ব্যাক নিয়ে কাজ করছি, তাহলে A1 হবে এটা। তাহলে এইটার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। ঠিক আছে, দ্যাট ইজ এইটা A1, মানে যে দুই মাথা থেকে আমি জাস্ট টার্মিনাল টানছি আর কি। ওকে, তাহলে এখান থেকে যখন এখন কিন্তু দেখো যে দে আর ইন প্যারালাল, সো সিএবি যেটা হবে সেটা হচ্ছে C1 প্লাস C2। এই অঙ্কটাই যদি লেফট আর রাইট বলতো তাহলে কেবল সিরিজ হইতো। মানে আমাদের তো এখানে তিন ধরনের ক্যাপাসিট্যান্স বের করা লাগতে পারে। এক হলো যে টপ টু বটম, আর একটা হচ্ছে যে লেফট রাইট, আর একটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। ওকে, যখন লেফট আর রাইট নেব তখন কিন্তু এই পাশের এইটা তখন হবে এরিয়া। তাহলে এখানে এরিয়া A1 এটা, আর এটা হলো A2। সুতরাং এটা খেয়াল করে দেখে লিখতে হবে আর কি। তো এটা যা হয় সেটা আনসার। আই থিঙ্ক এই ধরনের অঙ্ক এটা হিন্টস দিয়ে দেওয়া হলো, টোটালটা বের করে করে ফেলবো। লেফট টু রাইট একটু আঁকায় দেখাবেন স্যার? লেফট রাইট নিজে করবা, ঠিক আছে? মানে জি স্যার। কনফিউশন কোথায় বলো? মানে টপ টু বটম আঁকাইছেন স্যার, ব্যাক টু ফ্রন্ট আঁকাইলেন তো স্যার, যেহেতু প্যারালাল হয়েছে আপনি বলছেন লেফট টু রাইট হবে সিরিজ, কিছু একটু আঁকালে একটু ক্লিয়ার হতো স্যার একটু স্যার। হ্যাঁ, এই দুটা যেহেতু ক্লিয়ার, তাহলে ওইটা তোমাকে করতে হবে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান স্যার থেকে এখান থেকে একটা টানবা, এবং এই পাশ থেকে একটা টানবা, ট্রেনে ওইটা হবে ধরো CRD। বোঝা যায় নাই? ওকে, জি এই জি যে স্যার। এটা সি আর এটা ডি। তো তোমাকে তো দুইটা করে দেওয়া হলো, তৃতীয়টা নিজে করবা আর কি। আর এখানে যদি পরে আরেকটা এরকম থাকে তাহলে তো দেখতেই পারলে আর কি। স্যার এক্ষেত্রে স্যার এরিয়াটা হচ্ছে এই মানে যেখানে পিনটা মানে লাগানো সেই সেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, তার মানে যে এইটা তখন এরিয়া হবে, এই পাশে এটা এরিয়া হবে তখন। সিরিজে থাকলে ঠিক স্যার আছে, 1/C1 দিয়ে টু হবে প্লাস ওয়ান স্যার। বাই সি টু এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা তোমার মানে এরকম অনেকগুলো সিচুয়েশন হতে পারে। তো সবগুলো সিচুয়েশন এখানে আমি দুইটা তো বিস্তারিত দেখাই দিলাম, তৃতীয়টা নিজে করতে পারবে একইভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার এটা গেল আরেকটা কোশ্চেন। স্যার এখানে কি স্যার তাহলে কি এর মানটা কি স্যার 5 into 2 হবে স্যার? মানে এক্স্যাক্টলি এই কোশ্চেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেমন এক্স্যাক্টলি এখানে যা চাওয়া হচ্ছে এ বি এর মধ্যে যদি চাই, তাহলে A1 হচ্ছে যে এই এরিয়াটা, তো এই এরিয়ার দৈর্ঘ্য দেখো আর প্রস্থ দেখো। যেমন তুমি এটা এটা চাও, মনে করো যে এই যে এই অংশটা মনে করে চাও, যেটা আমি দাগ দিচ্ছি এখন, তাহলে এটা কোথায় আছে? এটা মানে এইটা, এটা মানে যে এইটা 1। ঠিক আছে, আর উচ্চতা হচ্ছে এই যে এখানে ডিটাই উচ্চতা, এখানে তাহলে ডিটা হচ্ছে জি 2। স্যার। টু। জি স্যার। ঠিক আছে, স্যার আর টপ এটি ডিও এটা হবে না, ডিও কিন্তু এটা হবে না, দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা ডি না কিন্তু, বি কেয়ারফুল। দুইটা যে দুই মাথার মধ্যে চাচ্ছে ওই দুই মাথার মধ্যে দূরত্ব, তার মানে এই এ আর বি এর ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এটা। বেটা CRD মুছে দিয়ে এখন এটা আলাদাভাবে চিন্তা করে করবা, ঠিক আছে, না হলে গুলাই যাবে। এই ডি কোনটা? ডি হচ্ছে যে দুটার মধ্যে আমি ক্যাপাসিট্যান্স চাচ্ছি ওই দুটার মধ্যকার দূরত্ব হচ্ছে ডি। তার মানে ডি কিন্তু এটা না, ডি হচ্ছে যে আমি যেহেতু যে দুইটা টার্মিনালের মধ্যে চাচ্ছি, ঠিক আছে, ওই দুইটা টার্মিনালের মধ্যে দূরত্ব, ওইটা হচ্ছে ডি। ওকে, তাহলে এইভাবে মানে যদি আরো কম্বিনেশন থাকে তাহলে আরো কম্বিনেশন দিয়ে এটা করা যাবে। চলো এটা সি দ্য নেক্সট প্রবলেম। স্যার যে কোনো কম্বিনেশনে কি স্যার এই দুর্বল প্রশ্ন হবে স্যার? সব ক্ষেত্রেই তো তাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, ওটা দিয়ে তো এরিয়া বের করবো। ওকে, আচ্ছা এইটা দেখো যে এটা এটা বলা হচ্ছে যে অঙ্কটা ভালো করে পড়লে হবে, খেয়াল করো। তো এখানে এটা কিন্তু নিরেট একটা সিলিন্ড্রিক্যাল আর কি। তো এখানে ওই একেবারে ভিতরের যে সারফেসটা ওইটা হচ্ছে ε1, আর তার ভিতরে আরেকটা সিলিন্ডার আছে যেটা হচ্ছে ε2, এবং তার বাইরে আরেকটা আছে যেটা হলো ε3 হবে। ওকে, এখন বলা হচ্ছে টপ আর বটমের মধ্যে তোমাকে বের করতে হবে হচ্ছে ক্যাপাসিট্যান্স। এই যে টপ আর বটম,
এই দুটো ফেসের মধ্যে। তার মানে আমার কিন্তু এ আর বি হচ্ছে এটা হলো এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট মনে করো, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে বের করতে হবে। তাহলে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা অংশে ভালো করে খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে এখানে কিন্তু মানে সিলিন্ডার দেখে কিন্তু আলাদা অঙ্ক না। এটা এটা আমরা অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করি। সিলিন্ডার দেখছি এই কিন্তু অঙ্কটা আলাদা, ব্যাপারটা কিন্তু তা না। এটা মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে আমার কিন্তু লাগবে হচ্ছে অনলি উপরের সারফেস আর নিচের সারফেস। ওকে, শুধু উপরের সারফেস আর নিচের সারফেস লাগবে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, তাহলে এটা বের করবো কিভাবে? স্যার ওই সূত্র দিয়ে 2 epsilon naught L/ln B/A। দেখো ভালো করে কথাটা খেয়াল করো। ধরো তোমার এখানে একটা সারফেস আছে, আচ্ছা, সমতল দিয়ে বলছি, এখানে একটা সারফেস আছে, এইটা হলো এদের মধ্যবর্তী দূরত্ব ডি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এটা এটা হলো ডি, এইটা এ, এটা হুবহু এটা এ। তাহলে এই ক্ষেত্রে মানে তোমার ই বের করে কিভাবে, সি বের করে কিভাবে? এপসাইলন এ ডিভাইডেড বাই ডি না? এটা কি বুঝছো না বোঝো নাই? ধরো তোমার বলা হচ্ছে যে একটা প্যারালাল প্লেট, এইভাবে বলি বুঝতে সুবিধা হবে, মনে করো এরকম আছে, এই দুটো প্যারালাল প্লেটের মধ্যবর্তী তোমার সি বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে এ, এটাও এ, আর এই মধ্যবর্তী স্পেসিং হচ্ছে ডি। তাহলে এই ক্ষেত্রে কি এটা একটা ফর্মুলা? তাই এটা সমতল তো ঠিক আছে, এটা আমি এরকম একটা চাকতি দিয়ে যদি দুইটা দিয়ে দিই, দিয়ে যদি বলি যে এটার এরিয়া এ, এটার এরিয়াও এ, মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে কি মানে এটা কি সিলিন্ডারের সূত্র নাকি নর্মাল সূত্র? নর্মাল সূত্র। হ্যাঁ, তো এইখানে তোমার এখানে যে সারফেস ক্ষেত্রফল যেটা আছে, তোমাকে তো বের করতে হবে উপরের পাত আর নিচের পাতের মধ্যে। তার মানে অ্যাকচুয়ালি উপরের পাত এবং নিচের পাত এই দুটো কিন্তু সমতল। দ্যাট ইজ এইটা হচ্ছে তোমার এখানে এ, এইটা আবার এ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এখানে যদি হুবহু একই ম্যাটেরিয়াল হইতো সব জায়গায়, তাহলে তো সরাসরি হইতো এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। ওকে, কিন্তু এইখানে যে অঙ্কটা, সেই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে কি যে তোমার এখানে সারফেস আছে ঠিকই, ডি কিন্তু 2 সেন্টিমিটারই, কিন্তু এখানে 3 জায়গায় 3 রকম ম্যাটেরিয়াল। তার মানে এখানে 3টা ক্যাপাসিটেন্স আছে। ঠিক আছে, তাহলে উপরেরটা 3টা ক্যাপাসিটেন্স যদি তুমি মানে যেহেতু আমি এ আর বি এর মধ্যে হিসাব করতে যাচ্ছি, সেহেতু এটাকে তুমি করবে হচ্ছে এইভাবে, একটু খেয়াল করি বিষয়টা। এটাকে ইকুইভ্যালেন্ট 3টা ক্যাপাসিটেন্স বানাই ফেলবো আমরা। একটা হলো মাঝের যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, ওইটা দিয়ে একটা, তারপরে ঠিক তারপরে আরেকটা লেয়ার আছে ওইটা দিয়ে আরেকটা, এবং তারপরে আরেকটা লেয়ার আছে ওইটা দিয়ে আরেকটা। তার মানে এখানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 3 ডিফারেন্ট ক্যাপাসিট্যান্স। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, শুধু এপসাইলন দিয়ে যেটা সেটা একটা, তাহলে সেটাকে আমি নাম দিলাম হচ্ছে এটা C1, এটা C1। আর এই যে এপসাইলন 2 দিয়ে যেটা সেটা কিন্তু আরেকটা। এদের সবার কিন্তু এক মাথা কমন। তাহলে এইভাবে আঁকলে বুঝতে সুবিধা হবে তোমার, এইভাবে আঁকলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এইটা একটা ক্যাপাসিট্যান্স, এই শুধু মাঝেরটা C1, এটা আরেকটা ক্যাপাসিট্যান্স, এটা C2, এবং এটা আরেকটা ক্যাপাসিট্যান্স, এটা C3, এবং এই সবগুলোর কমন মাথা হচ্ছে এ, কমন মাথা হচ্ছে A, তার মানে এই জায়গায় হচ্ছে এ। আর এই সবগুলোরই, ঠিক আছে, এবার মনে করো যে কমন মাথা হচ্ছে বি, তার মানে যে এটা বি। তাহলে এ আর বি এর মধ্যে তোমাকে বের করতে হবে। এখন C1 C2 C3 বের করে শিখায় একে। তাহলে প্রথম হচ্ছে C1, C1 হচ্ছে শুধুমাত্র এপসাইলন 1 দিয়ে। তাহলে এপসাইলন 1, তাহলে এপসাইলন 1 এর মান দেওয়া আছে এখানে, দেওয়া যদি না থাকে তাহলে ওইটা রেখেই করবা আর কি। ঠিক আছে, আর যদি দেওয়া থাকে তাহলে দেওয়াটা লিখবা। ওকে, তাহলে এখানে গিভেন ছিল কিনা? আচ্ছা ঠিক আছে, আমি ওইটা রেখেই করি, দ্যাট ইজ এপসাইলন 1 রেখেই করলাম মনে করো। আর যদি প্রশ্নে দিয়ে দেওয়া হয় তাহলে তুমি প্রশ্নে দেওয়াটাই ব্যবহার করবা। তাহলে এপসাইলন 1 এখানে হচ্ছে যে, এখানে কিন্তু খেয়াল করো যে এরিয়া শুধু এইটুকুর এরিয়া নেব, এই যে শুধু এই যে ছোট্ট মুখের এরিয়া, এই যে এইটুকু, তো এটা পাই ইন্টু R1 স্কোয়ার। ঠিক আছে, ধরো এটা আমি মানে একেবারে ভিতরে ছোট্ট যে সিলিন্ডার, ওইটার মুখের যে রেডিয়াস ওইটা হচ্ছে R1, এই যে দেওয়া আছে কিন্তু 2 মিলিমিটার। তাহলে এটা পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই এটা এপসাইলন এ হইলো মাত্র,
আর হচ্ছে ডি, ডি হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে এইটা হলো ডি, তাহলে এটা হলো ডি, ডি মানে 2 সেন্টিমিটার। সবগুলো ডাটা বসাবা, তাহলে এইটা একটা পাওয়া যাবে। সিমিলারলি যখন সি টু নেব, তখন এটা হবে এপসাইলন টু। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার আছে, সেটা খেয়াল করো। তা আমার কিন্তু মানে এই যে ঠিক মাঝখানে যে সিলিন্ডার ওইটারটা লাগবে, সুতরাং মানে এই যে এই টোটাল R2 রেডিয়াসের যে এরিয়া, তার থেকে R1 রেডিয়াসের এরিয়াটা বাদ যাবে। এই জন্য এখানে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে পাই বাইরে রাখবো আমরা, কিন্তু দুইটা রেডিয়াসের স্কোয়ারের বিয়োগফল হবে। তার মানে এটা হবে পাই ইন্টু R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই ডি। এই সি টুটা বের করে সবাই ধরতে পারছে কিনা? মানে আমার তো দরকার হচ্ছে নিরেট অংশটা। এখন ওই যে মাঝখানে আবার অন্য ম্যাটেরিয়ালের আর একটু বসেছিল, তাহলে আমার যখন নিট এরিয়াটা লাগবে, অর্থাৎ সেকেন্ড ম্যাটেরিয়ালের জন্য যে এরিয়াটা লাগবে, সেটা কিন্তু R2 এরিয়ার জন্য রেডিয়াসের জন্য যে এরিয়া, তার থেকে R1 রেডিয়াসের এরিয়াটা বাদ যাবে। ওকে, এই জন্য পাই R2 স্কোয়ার হচ্ছে এই টোটাল এরিয়াটা। এই যে মানে এই যে আমি যেটা এখন যেটাকে মার্ক করছি, সেটা তার থেকে বাদ যাবে হচ্ছে R1 এরিয়াটা। তার মানে এটা 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 হলো C2। ডাটাগুলো সব আশা করি ফিগার থেকে ধরতে পারছো। এপসাইলন 1 এপসাইলন 2 যদি কিছু দেওয়া থাকে, ধরো এখানে আমি একটা দিয়ে দিই। ধরো এপসাইলন 1 হচ্ছে আমি সাম দিয়ে দিলাম যে এটা মনে করো 2 এপসাইলন নট। আর এপসাইলন 2 মনে করো বলা হচ্ছে 4 এপসাইলন নট। এপসাইলন 3 ধরা যাক বলা হচ্ছে 3 এপসাইলন নট। তাহলে ওই ডাটাগুলো দেবো। তাহলে এটা হলো C2। হোয়াট অ্যাবাউট C3? C3 যদি বলি, তাহলে C3 বের করি। তাহলে C3 কিন্তু এবার হচ্ছে 8 মানে এপসাইলন 3 লাগবে, আর এখানে পাই জাস্ট R3 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই ডি, ডি কিন্তু সব ক্ষেত্রে একই। তার মানে এটা দেখতে, স্যার হ্যাঁ, লাস্টেরটা R1টা আসবে না? R1 তো বাদ যাবে। মানে R2 বাদ দিলেই তো শুধু R3 এর পোর্শনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এখন ডাটাগুলো সব বসাবো। এখানে দেখতে সিলিন্ডার মনে হলেই এটা সিলিন্ড্রিক্যাল না, বোঝা যাচ্ছে? মানে এটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিট্যান্স না, কিন্তু এটা তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরই, কিন্তু উপরেরটা কিন্তু সমতল, নিচেটাও সমতল, কিন্তু সিম্পল সারফেস। তাহলে এই তিনটা পেয়ে গেলাম। এখন এই তিনটা কিন্তু ফিগার যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা দিয়ে বোঝাই যাচ্ছে তিনটা কিন্তু প্যারালাল আসলে। সুতরাং অ্যাকচুয়াল সি হবে এই তিনটার যোগফল, দ্যাট ইজ C1 প্লাস C2 প্লাস C3। এটা হিসাব করে বসাই দিবা। হিসাবগুলো কিন্তু মানে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে বের করে তারপরে লিখবা খাতায়, সব ভুল যেন না হয়। ওকে, এনি কোশ্চেন? স্যার এইটার প্রবলেমটা যদি স্যার টপ আর বটম না করে সারফেস দিয়ে দুটো নিতাম এক্স্যাক্টলি, তাহলে তখন কি হতো? তখন কিন্তু সিলিন্ড্রিক্যাল হয়ে যেত এটা। জি, ঠিক আছে, তো তখন ওই ডাইরেক্ট ওই যে আমরা যে সিলিন্ডার হিসাবে যেভাবে করছিলাম, ঠিক আছে, ওইভাবে করতে হইতো। তোমার চার্জ কিন্তু ছড়ানো হচ্ছে টপ আর বটমে, এইটা ইম্পর্টেন্ট। যেহেতু চার্জ ছড়ানো হচ্ছে টপ আর বটমে, ওকে, এই জন্য কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, টপ আর বটম সারফেসের এরিয়া লাগবে। হ্যাঁ, আমাদের সিলিন্ডারিক্যাল এরিয়া দিয়ে কাজ হবে না। ব্যাপারটা ভালো করে বুঝে রাখবে কিন্তু। সো পরীক্ষায় মানে সামান্য একটু একটা টার্মিনাল ঘুরাই দিলে যাতে অন্য অঙ্ক মনে না করো, অর্থাৎ প্রপারলি যখন যে যে ফর্মুলাটা ব্যবহার করা দরকার সেটা যেন আমাদের মাথায় থাকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইটস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খেয়াল করবো আমরা অবশ্যই। ওকে, আচ্ছা, এটা এখন মনে হয় পারা উচিত আর কি। এই যে রাইট আর লেফটেরটাও আছে, ওই যে তখন জিজ্ঞেস করছিল যেটা, যে রাইট আর লেফট, এই যে এবার এটা আর এটা, এই যে ওই অঙ্কটা আবার আছে, এ আর বি। তাহলে এখন কিন্তু এটাকে এটাকে মানে ইকুইভ্যালেন্ট যদি বানাই ফেলি, তাহলে এটা একটা, আর এটা পাথেই কিন্তু, তাই না? টার্মিনাল দুইটা খেয়াল করো, টার্মিনাল যদি এরিয়া কমন হয়, হ্যাঁ, তাহলে কিন্তু প্যারালাল হয়ে যায়। এরিয়া এরিয়া কমন হলে এখানে কিন্তু এরিয়া দুই ভাগে ভাগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তার মানে যে এই পাশে এই যে বাম পাশেরটাকে আমি নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি C1, এটাকে নাম দিচ্ছি C2। মাঝখানে কেটে দুইটা আলাদা করলে এরকম দুইটা হয়ে যাবে। তাহলে এইটা হলো C1, এটা C2। তাহলে আগের মতোই C1 হিসাব করবা একদম বাম পাশের ডাটাগুলো দিয়ে। ওকে, তার মানে এটা যে এপসাইলন আর দেওয়া আছে, তাহলে এপসাইলন আর এপসাইলন নট
আর এখন কিন্তু এরিয়া কোনটা লাগবে, এরিয়া কমন, এবং এইটা হচ্ছে সেই এরিয়া। এই যে কোনো জায়গায় কাটলে এরিয়া কিন্তু এটাই হয়, এইটা এরিয়া। দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, তার মানে এই এরিয়াটা লাগবে আমাদের সব জায়গাতেই, সব জায়গাতেই সেম এরিয়া। তাহলে ধরা যাক সেই এরিয়াটা এ, ওকে, ডিভাইডেড বাই দুইটা এরিয়ার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইবার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে এইটা, এই যে মানে প্রথমটার জন্য হবে এইটা, আর দ্বিতীয়টার জন্য হবে এইটা। তাহলে এইটাকে আমি D1 নাম দিচ্ছি, এটাকে D2 নাম দিচ্ছি, এবং ফিগার থেকে সবগুলো এরিয়া পাবা, তার মানে এটা হলো D1। ওকে, তাহলে এখান থেকে সবগুলো ডাটা বসাবা। এ কিন্তু কমন, কমন মানে কি, দুই দুই ক্যাপাসিট্যান্সের জন্য এ এর মান সেম হবে, যেটা আমি যে সেট করে দিয়েছি, যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে বের করে আনতে হবে। তাহলে এটা বের করবে একটা। ওকে, তারপর তোমাকে C2 আর একটা। তাহলে এখানটা এপসাইলন, এটা তাহলে আলাদা করে দিই, এপসাইলন R1, তাহলে এপসাইলন R2 এপসাইলন নট এ। এ হচ্ছে এই যে শেডের এরিয়াটা, ডিভাইডেড বাই D2 এবার। ওকে, তাহলে এটা হিসাব করবা। হিসাব করে এখন কিন্তু দে আর নো মোর প্যারালাল, ওকে, দে আর সিরিজ টু ইচ আদার। সো এটা হয়ে যাবে ওকে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, যেহেতু সিরিজ এই জন্য রেজিস্ট্যান্সের উল্টা, এটা খেয়াল করবো, ইজ ইকুয়াল টু, এটা যা হয় ওইটা অ্যান্সার হবে। মানে তিনটাই আছে, এটা আমরা মানে দুইটা প্রথমে করছি, এটা তৃতীয়টা। একই ধরনের ফিগার থেকে এভাবে বের করা যাবে আর কি। সুতরাং এখানে এই কনফিগারেশন দিয়ে তিন রকম অঙ্ক থাকতে পারে। একটা হচ্ছে যে টপ টু বটম, একটা লেফট টু রাইট, ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্রন্ট টু ব্যাক। তো যখন যেটা বলবে তখন সেটা দিয়ে অ্যান্সার করতে হবে, কনফিউশন নয় আর কি। আচ্ছা, এখানে একটা মানে এখানে এনার্জির কোশ্চেন আসছে। সো এনার্জি কোশ্চেনের একটু ইন্ট্রোডাকশন দিতে হবে আগে। সো লেট আস ইন্ট্রোডিউস ইট, হ্যাঁ, তারপরে আমরা এটা ফিরবো আবার। তো যে কোনো ক্যাপাসিটেন্সেরই, ঠিক আছে, আমরা যদি বলি যে সি মানের একটা ক্যাপাসিটেন্স আছে, ইট মে বি মানে প্যারালাল প্লেট অলসো। ধরো প্যারালাল প্লেট দিয়ে বলি, ঠিক আছে, প্যারালাল প্লেট, এটা এটা মনে করো যে একটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে, তো এটা হলো তার ক্যাপাসিটেন্সের মান হচ্ছে সি। এখন যদি বলা যে এনার্জির এক্সপ্রেশন কি, তাহলে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, এটা কমপক্ষে দুই জায়গায় করছি আমরা, ঠিক আছে, এই জন্য এটা ডাইরেক্ট লিখে দেবো আমরা। এক হলো যে ডিসি সার্কিট করার সময় ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের এনার্জি বের করা, তাই না, এটা হাফ সিভি স্কোয়ার, নিশ্চয় খেয়াল আছে। তাহলে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। সো উইল ইউজ ইট ডাইরেক্টলি, যেটা আমরা ছোট ক্লাসে পড়ছি, দ্যাট ইজ ডিসি সার্কিটে পড়ছি বা ইন্টারমিডিয়েটেও পড়েছি, এই জন্য এটাকে ডাইরেক্ট ইউজ করবো, কোনো সমস্যা নাই। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এনার্জি, এটা হলো এক নাম্বার। যদি হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাহলে আরেকটা, এটা একটা এক্সটেনশন আছে। ওকে, তাহলে সেটা হচ্ছে যে এনার্জি ডেনসিটি বলে একটা টার্ম আছে, এনার্জি ডেনসিটি। এনার্জি, এটাকে আমরা অনেক সময় এনার্জি স্টোরড, এটাকে ডাব্লু বলি আর কি, এখানে ক্যাপাসিটার্সের জন্য এটা WC। আর এনার্জি ডেনসিটি সেটা হচ্ছে যে এটা ছোট হাতের ডাব্লু, ছোট হাতের ডাব্লু সি বলি অনেক সময়। এনার্জি ডেনসিটি ছোট হাতের ডাব্লু, এটা খেয়াল করে লিখবো আমরা। এই তো এনার্জি ডেনসিটি হলো যে এনার্জি, টোটাল এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। দ্য গ্রেট কোশ্চেন ইজ কোন ভলিউম, এখন দেখাবো সেটা। তো ধরা যাক উই হ্যাভ দিস কনফিগারেশন, ঠিক আছে, এটা মনে করে একটা আছে, এবং এইটা এই 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 দুটো আছে প্যারালাল প্লেট দুইটা আর কি। ওকে, তাহলে এটা একই সমান হবে। তাহলে এটা আমি যদি বলি যে দিস ইজ দ্য এরিয়া, এমন দিস ইজ দ্য এরিয়া, এন্ড মধ্যবর্তী মানে অংশ যেটা স্পেসিং যেটা, সেটা মনে করে ডি, এইটা হলো আমাদের ক্যাপাসিটরটা। তো বলা হচ্ছে কি যে ভলিউম হচ্ছে যে এই দুইটা যে প্যারালাল প্লেট আছে এদের মধ্যবর্তী যে জায়গাটা, ওই জায়গার ভলিউম। তো আমি যদি এখানে প্রত্যেকটা যে কোনোটারই এরিয়া এ বলি, তাহলে রুল হচ্ছে এই যে এখানে WC ডিভাইডেড বাই এখানে হচ্ছে AD। খেয়াল করে দেখো AD কেন, কারণ হচ্ছে যে এই যে মধ্যবর্তী যে স্পেসিং ওইটার এরিয়া। সো ইফ উই জাস্ট ক্রিয়েট এ ভলিউম হেয়ার, ঠিক আছে, এটার মধ্যে একটা ভলিউম তৈরি করছে এখান থেকে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে এটা একটা বক্স হয়ে গেল, তাহলে এই বক্সের ভলিউম, তারপরে যে কোনো একটার ক্ষেত্রফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব,
এটা হলো এডি, এটা এডি মানে ওই ডাব্লিউসি কে এডি দিয়ে ভাগ দিলে হবে। সুতরাং আমি যদি এটা এক্সপ্রেশন বের করতে চাই, এখানে এই যে ডাব্লিউসি এর জায়গায় এটা বসাই দেবো, তাহলে এটা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এনার্জি ডেনসিটি ইজ ইকুয়াল টু, আমরা ডাইরেক্ট লিখতে পারবো দ্যাট ইজ ডাব্লিউসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বললাম যে বড় হাতের ডাব্লিউসি ডিভাইডেড বাই এডি। সুতরাং বড় হাতের ডাব্লিউসি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এ ইন্টু ডি। যেহেতু প্যারালাল প্লেট ইউজ করেছি এই জন্য হাফ মনে করে এখানে রাখলাম, আর 1/80টাও এখানে রাখলাম। এ ইন্টু ডি কিন্তু মধ্যবর্তী দূরত্ব ডি, ছোট হাতের ডি এটা, তাহলে এ ইন্টু ডি এটাও রাখলাম। আর সি এর জায়গায় এপসাইলন এ ডিভাইডেড বাই ডি বসাই দিলাম, ঠিক আছে। আর ভি কে আমি ইডি লিখলাম। আচ্ছা, ভি কে যে ইডি লিখলাম এটা কি ক্লিয়ার? মানে তোমার যদি ভি দেওয়া থাকে ই বের করে কিভাবে, ঠিক আছে। ভি যদি দেওয়া থাকে তা হাউ টু ফাইন্ড, মনে কর ই, ইজ ইট ক্লিয়ার অর নট? তোমার যদি মনে করো যে মানে ই আছে, ঠিক আছে, মনে করো তোমার ভি দেওয়া আছে, তোমাকে বলা হলো যে এখানে ই বের করো, তাহলে এটা তো অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ভি মাইনাস এটা নাকি, এটা ভি, তাই না? অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, ওকে। তো এখানে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি। এখন শুধু ম্যাগনিটিউড যদি নিয়ে কাজ করি, এটা খেয়াল করো, এই ডেল মানে কিন্তু ডিফারেন্সিয়েশন, তার মানে এখানে তো তিন তিন দিকের ডিফারেন্সিয়েশন আছে। তিন দিকের মানে কি, তোমার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন সাথে এক্স ক্যাপ গুণ, ওয়াই এর দিকের সাথে ডিফারেন্সিয়েশন ওয়াই ক্যাপ গুণ, জেড এর সাথে ডিফারেন্সিয়েশন জেড ক্যাপ দিয়ে গুণ। এখানে একটা ঘটনা হলো যে তোমার যদি মনে করো তিন দিকেরটা না লাগে, শুধু এক দিকেরটা লাগে, তখন একটা সিম্পলিফাইড ফর্মুলা আছে। তো তুমি যদি এটা বসাও তাহলে ক্লিয়ার হবে। লেট আস এক্সপ্লেইন। আমি যদি বলছি ই ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে মাইনাস এখানে এক্স ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল বাই ডেল জেড অফ ভি। তাহলে এখানে দিয়ে দিই, তাহলে না এই সবগুলোতে এখানে দিয়ে দিই, ওকে। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখানে যদি আবার তিনটা ডাইমেনশন না থাকে, শুধু একদিকে হয়, তাহলে বাকি দুইটা জিরো হয়ে যাবে। সুতরাং শুধু ই এর ম্যাগনিটিউড যদি কখনো চাই আমি, তাহলে শুধু একদিকে, তার মানে একটা ভি ডিভাইডেড বাই, মনে করো যে কোনো একটা ডাইমেনশন আছে, বাকি ডাইমেনশন গুলো নাই, তাহলে ওই ডাইমেনশনের দূরত্ব যদি ডি হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি লেখা যাবে। এটা হচ্ছে দ্যাটস মোস্ট সিম্পলিফাইড ফর্মুলা। ইজ ইট ক্লিয়ার? দেখো ব্যাপারটা ধরতে পারছো কিনা। তার মানে এখানে এটা ভি এর জায়গায় আমি ইডি লিখে তার স্কোয়ার লিখছি, কারণ এখান থেকে যে ভি ইজ ইকুয়াল টু ইডি। তাহলে লক্ষ্য করো ডি স্কোয়ার কিন্তু নিচে ডি স্কোয়ারের সাথে কাটা চলে যায়, আর এ এ ডাইরেক্ট কাটা চলে যায়। তাহলে মানে আলটিমেটলি থাকছে হচ্ছে যে মানে এনার্জি ডেনসিটি যেটা, সেটা হচ্ছে হাফ এপসাইলন ই স্কোয়ার। তার মানে এনার্জি ডেনসিটির মানে ছোট হাতের ডাব্লিউসি যেটা, এটা এটা কিন্তু এটাও ফর্মুলা। তাহলে ছোট হাতের ডাব্লিউসি যেটা, সেটা হচ্ছে হাফ এপসাইলন ই স্কোয়ার, এটা হলো এনার্জি ডেনসিটি। আর টোটাল এনার্জি বড় হাতের ডাব্লিউসি যেটা, সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এই তো এটাও, এই দুইটা ফর্মুলাও ভালো করে আমরা খেয়াল রাখবো আর কি। দুইটাই কিন্তু আমরা আমাদের ডিসি সার্কিট পড়ার সময় পড়ার কথা আর কি। ট্রানজিয়েন্ট অ্যানালিসিসে স্টোরড পাওয়ার ইন, মানে ক্যাপাসিটর স্টোরড পাওয়ার ইন ইন্ডাক্টর, ঠিক আছে। এটা ইন্ডাক্টর হলে হাফ এল আই স্কোয়ার বলতাম আর কি, ঠিক আছে। ক্যাপাসিটরের জন্য ভি ইম্পর্টেন্ট, আর ইন্ডাক্টরের জন্য আই ইম্পর্টেন্ট। এগুলো আমরা মানে ডিসি সার্কিট পড়ার সময় জেনে আসছি কিছুটা, এই জন্য আমরা এখানে টিউটোরিয়াল ক্লাসে এটা আবার একটু উল্লেখ করলাম। সুতরাং এগুলো যদি কখনো চাই উই ক্যান ইউজ দেম ডাইরেক্টলি, ঠিক আছে। তা এখন আমরা আমাদের যে প্রবলেম আছে ওটা এনার্জি সংক্রান্ত, এই জন্য এটা এখন প্রবলেমটা বুঝতে পারবো আর কি কিভাবে আসছে। তো লেট আস সি, এখানে দুইটা স্পেয়ার আছে, দুইটা স্পেয়ার, তার একটা হলো ক্যাপাসিট্যান্স সি ওয়ান আর একটা ক্যাপাসিট্যান্স সি টু, আর তাদের পোটেনশিয়াল হচ্ছে ভি ওয়ান আর ভি টু, ঠিক আছে। এখন ভি ওয়ান আর ভি ওয়ান গ্রেটার দ্যান ভি টু, লেট আস মানে জাস্ট গিভ দ্য ফিগার। তো আমি ধরলাম যে এটা দুইটা স্পেয়ার, তাহলে প্রথমটা স্পেয়ার ধরা যাক, এটা মনে করি ক্যাপাসিট্যান্স সি ওয়ান, দ্বিতীয়টা ক্যাপাসিট্যান্স সি টু, এটা দেওয়াই আছে। আর এইটা
আমার পটেনশিয়াল হচ্ছে ভি ওয়ান, এটার পটেনশিয়াল ভি টু। ওকে, তো অঙ্কটা পড়ি আগে ভালো করে। এখানে বলা আছে যে দুইটা স্পেয়ার যাদের ক্যাপাসিটেন্স ইজ গিভেন সি1 এন্ড সি2 গিভেন আছে, আর তাদের পটেনশিয়াল হচ্ছে ভি ওয়ান আর ভি টু, লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। তো এদেরকে কানেক্ট করছে একটা থিন ওয়্যার দিয়ে, এটা কানেক্টেড উইথ এ থিন ওয়্যার। তাহলে এখান থেকে করছে কি, এই দুটো যোগ করছে, এটা তিন একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছে এদেরকে। তো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট উইল হ্যাপেন। ঠিক আছে, এখানে কি ঘটবে? প্রথমত এটা ঘটবে, যেহেতু এখানে পটেনশিয়ালের ডিফারেন্স আছে, তাহলে এবং ভি ওয়ান গ্রেটার দ্যান ভি টু এটাও প্রশ্নে বলা আছে। সুতরাং যেটা পটেনশিয়াল বেশি আছে ওইটা থেকে কিছু পরিমাণ চার্জ, যেটা পটেনশিয়াল কম আছে ওইটার দিকে এটা প্রবাহিত হবে চার্জ। দ্য গ্রেট কোশ্চেন ইজ কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, কমন পটেনশিয়াল না আসে। তার মানে ভি ওয়ান কমবে, ভি টু বাড়বে, বাড়তে বাড়তে উভয়ে একটা কমন পটেনশিয়ালে পৌঁছাবে। দ্যাট কমন পটেনশিয়াল হয়ে যাওয়া মাত্র এই চার্জটা থেমে যাবে, মানে চার্জের প্রভাব থেমে যাবে। তো সেই এক নম্বরে বলছে দ্য চার্জ ট্রান্সফার ফ্রম ফার্স্ট টু দ্য সেকেন্ড, এটা বের করতে হবে আমাদের। তার মানে কতক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত পটেনশিয়াল সমান না হয়। এখানে বলা আছে ভি ওয়ান ইজ গ্রেটার দ্যান ভি টু, সুতরাং ভি ওয়ানটা কমবে আর ভি টুটা বাড়বে, বাড়তে বাড়তে একসময় উভয়ে একটা কমন পটেনশিয়ালে পৌঁছাবে। ধরা যাক দ্য কমন পটেনশিয়াল ইজ ভি। ওকে, লেট দ্য কমন পটেনশিয়াল ইজ ভি, আমরা লিখতে পারি লেট দ্য কমন পটেনশিয়াল, দ্যাট ইজ এই যে আফটার দ্য ট্রান্সফার আর কি। হ্যাঁ, কমন পটেনশিয়াল, ঠিক আছে, আফটার ট্রান্সফার অফ চার্জ, হ্যাঁ, ট্রান্সফার ইজ ইকুয়াল টু ধরা যাক ভি। ওকে, তো আমরা একটা কাজ করব এখন। কাজটা হচ্ছে যে সাহায্যকারী হিসাবে ধরা যাক আমি এটার বর্তমানে এইটার চার্জ হচ্ছে কিউ1 আর বর্তমানে এটার চার্জ মনে করে কিউ2, মানে এটা কিন্তু বিফোর ট্রান্সফার ধরছি আর কি। ঠিক আছে, তো বিফোর ট্রান্সফার চার্জ একটা হচ্ছে কিউ1 আর একটা কিউ2। তাহলে আমি লিখতে পারি বিফোর ট্রান্সফার তাদের রিলেশন কি? রিলেশন হচ্ছে কিউ1 ইজ ইকুয়াল টু সি1 ভি1 আর কিউ2 ইজ ইকুয়াল টু সি2 ভি2। এটা হলো বিফোর ট্রান্সফার। আচ্ছা, আফটার ট্রান্সফার এই ফিগারটা কেমন হবে? সাপোজ আফটার ট্রান্সফার যদি বলি, সো লেট আস রাইট আফটার ট্রান্সফার। ওকে, আফটার ট্রান্সফার, তাহলে লক্ষ্য করো এই যে আফটার ট্রান্সফার হচ্ছে এরকম, ওই যে আগের মতো দুইটা ছিল, সি1 আর সি2 হচ্ছে এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, এটা চেঞ্জ হবে না। ওকে, আর এখানে ভি এই মানে পটেনশিয়াল কিন্তু যেহেতু এটা যোগ করছি, আফটার ট্রান্সফার দুইটা পটেনশিয়াল ভি হয়ে যাবে। এই আগেরটার সাথে মিলাও, বিফোর ট্রান্সফার হচ্ছে একটা ভি1 একটা ভি2 ছিল। ওকে, তো এখানে আফটার ট্রান্সফার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে মানে কিছু পরিমাণ চার্জ প্রথমটা থেকে দ্বিতীয়টাতে চলে যাওয়ার পরে তাহলে ভি1 আর ভি2 চেঞ্জ হয়ে উভয়ই ভি হয়ে যাচ্ছে। আর এখানে কিউ1 কিছু কমে গেছে, কিউ2 কিছু বেড়ে গেছে, কারণ ওই যে প্রথমটা থেকে কিছু পরিমাণ চার্জ দ্বিতীয়টাতে ট্রান্সফার হয়েছে। কিন্তু এই জন্য বলছি যে প্রথমটা কিছু কমে গেছে, দ্বিতীয়টা কিছু বেড়ে গেছে চার্জের মান। তাহলে যেহেতু কমে চেঞ্জ হয়ে গেছে এই জন্য ওই মানে কোয়ালিট, সাপোজ এটাকে চেঞ্জ হওয়ার পরে তার মানে এটা হচ্ছে কিউ ওয়ান প্রাইম আর এটা মনে করো কিউ2 প্রাইম। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে আবার খেয়াল করো, তাহলে হোয়াট ইজ কিউ1 প্রাইম? কিউ1 প্রাইম ইজ ইকাল টু সি1 ভি আর হচ্ছে কিউ2 প্রাইম ইজ ইকাল টু সি2 ভি। নাও দ্য গ্রেট কোশ্চেন ইজ, এখানে তো চার্জ তো এই দুটা স্ফিয়ারের ভিতরে আছে, এই দুটার বাইরে তৃতীয় কোথাও যায় নাই। আর একটা থিন ছিল, কোনো লিকেজ নাই, কিছু নাই, একদম সরাসরি চলে গেছে। সুতরাং উই ক্যান রাইট কিউ1 প্লাস কিউ2 ইজ ইকুয়াল টু কিউ1 প্রাইম প্লাস কিউ2 প্রাইম। ইজ ইট ক্লিয়ার? মানে চার্জ কিউ1 থেকে কিছু পরিমাণ কমেছে, কিউ2 থেকে কিছু পরিমাণ বেড়েছে, রাইট? সুতরাং এখানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, হ্যাঁ, যে চার্জের টোটাল পরিমাণ কিন্তু মানে বিফোর ট্রান্সফার যা ছিল জাস্ট আফটার ট্রান্সফার তাই আছে, শুধু রিডিস্ট্রিবিউট হয়েছে। দ্যাট ইজ প্রথমটা থেকে মানে মানে ট্রান্সফার হয়ে দ্বিতীয়টাতে গেছে। তো আমরা যে কিউ1 কিউ2 এটা ছিল বিফোর, তার মানে এই যে প্রাইম চার্জ এটা বিফোর ছিল, সো এটা সি1 ভি1 প্লাস মনে করো সি2 ভি2, আর এইটা এই যে এখান থেকে লিখবো তাহলে সি1 ভি প্লাস সি2 ভি। তো এখানে হবে কি
যে আমি কিন্তু এই যে কমন পোটেনশিয়াল ভি যেটা ওটা পেয়ে যাব, এবং সেটা হবে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, রাইট? এখন তোমার যে বলা যে মানে অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার, এটা কি হবে? অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার ধরা যাক সেটাকে আমি ডেল্টা কিউ বলি। ওকে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখো যে বিফোর ট্রান্সফার প্রথমটাতে চার্জ ছিল হচ্ছে Q1, এইখান থেকে কিছু পরিমাণ কমে যাওয়ার পরে হয়েছে Q1 প্রাইম। তাহলে হোয়াট ইজ দ্য চার্জ ট্রান্সফার? এই দুটোর বিয়োগফল, তার মানে এটা হয়ে যাবে Q1 মাইনাস Q1 প্রাইম। সো লেট আস রাইট এটা Q1 মাইনাস Q1 প্রাইম। ওকে, তাহলে এখন আমি Q1 বসাবো আর Q1 প্রাইম বসাবো। ওকে, তাহলে Q1 হচ্ছে কি ছিল? C1V, আর Q2 ছিল C1V1, আর এটা ছিল C1V। তার মানে খুব সিম্পল, এখন সলভ করলে হয়ে যাবে। তার মানে এখানে লক্ষ্য করো যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট, এখানে হচ্ছে C1 কমন নেই, তাহলে C1 কমন নিলে C1 মাইনাস ভি, ভি হচ্ছে এই পুরোটা বসাইতে হবে তাহলে। ঠিক আছে, এটা C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। নাও সিম্পলিফাই, এই কাজটা তোমাদের নিজের। সিম্পলিফাই করলে যেটা হওয়ার কথা এটা হচ্ছে যে ও ও ও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা সি হবে। C1, হ্যাঁ ঠিক আছে, আমরা C1 কমন দিলে V1, এটা ভি হবে, এটা V1 হবে, এটা V1 হবে। ওকে, লেট আস রাইট ইট ফ্রেশলি, এটা V1। সো এটা V1। এখন এটাকে সিম্পলিফাই করলে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর এখানে হওয়ার কথা হচ্ছে যে V1 মাইনাস ভি, এটাই দেখাতে বলছে। সরি, V1 মাইনাস V2, এটা সিম্পলিফাই করলে হবে এটা V1 মাইনাস V2, এটা হলো V1 মাইনাস V2। তো এইটা হলো যে চার্জ কি পরিমাণ ট্রান্সফার হচ্ছে ওইটা মানে এই যে দেখাতে হবে যে এই যে এটা পেয়ে গেছি, এই যে এটা ফর্মুলা হিসাবে মনে রাখতে পারো। ওকে, তাহলে এখানে দুইটা স্পেয়ার যদি এইভাবে মানে একটা সুতো দিয়ে আমরা যোগ করি, থিন একটা ওয়্যার দিয়ে যদি যোগ করি, তাহলে একটা পোটেনশিয়াল যদি V1 আর একটা পোটেনশিয়াল যদি V2 হয়, আর আলাদাভাবে এদের ক্যাপাসিট্যান্স যদি হয় C1 আর C2, ওকে, তাহলে যে পরিমাণ চার্জ কমন পোটেনশিয়াল না পাওয়া পর্যন্ত যে পরিমাণ চার্জ ট্রান্সফার হবে, দ্যাট অ্যামাউন্ট অফ চার্জ ইজ গিভেন বাই C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। ওকে, তাহলে এটা হলো এক নাম্বার। এবার দ্বিতীয়টা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এনার্জি লস ডিউ টু রিডিস্ট্রিবিউশন অফ চার্জ। মানে ব্যাপারটা হচ্ছে কি যে বিফোর ট্রান্সফার হোয়াট ওয়াজ দ্য এনার্জি, এইটার এনার্জি কি ছিল? হাফ C1 V1 স্কোয়ার, আর বিফোর ট্রান্সফার এটার এনার্জি ছিল হাফ C2 V2 স্কোয়ার। ওকে, এটা হলো বিফোর মানে এখনো মনে করো এই চার্জ কিছু পরিমাণও ট্রান্সফার হয় নাই, কিন্তু আফটার যদি হয় তাহলে কি হবে? একটা C1 V স্কোয়ার হয়ে যাবে, এটা C2 V স্কোয়ার হয়ে যাবে। এই দুইয়ের বিয়োগফল হচ্ছে মানে এনার্জি লস। কারণ হলো যে এটা থেকে এখানে গেলে বাকিটা কিন্তু লস হয়ে যাবে। এই জন্য এনার্জি লসের জন্য আমরা এটা করবো বি নাম্বার খেয়াল করো, এটা এ নাম্বার ছিল, বি নাম্বারের জন্য যেটা করব সেটা হচ্ছে এনার্জি লস্ট মনে করো, এটাকে আমরা EL বলি। তাহলে EL যেটা সেটা হচ্ছে বিফোর ট্রান্সফার হচ্ছে মানে আমাদের এনার্জি ছিল হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এটা হলো বিফোর। তার থেকে বিয়োগ করব হচ্ছে হাফ, মানে এটা বিয়োগ করব কি হাফ C1 V স্কোয়ার প্লাস এখানে হচ্ছে হাফ C2 V স্কোয়ার, দুটো কমন পোটেনশিয়ালে পৌঁছে গেছে। এখন একটা বড় কাজ হলো যে এখানে তোমার ভি এর জায়গায় এটা ভি দুই জায়গায় বসাতে হবে না, কমন নিলে এক জায়গায় বসালেই হবে। এর ভি এর জায়গায় এই যে মানে এই যে এটা ওইটা আমরা এই যে এটা বসাই দেবো, বসাই দিয়ে এটা সিম্পলিফাই করব। তাহলে এটা 3-4 লাইন সিম্পলিফাই করলেই ওই ফর্মুলাটা আসবে যে C1 C2 ডিভাইডেড বাই 2 ইন্টু C1 মাইনাস C2, আর এখানে হচ্ছে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার।
সরি প্লাস এটা C1 C2 বাই 2 ইন্টু C1 প্লাস C2 ইন্টু হচ্ছে V1 মাইনাস V2 তার হোল স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা আলাদা ফর্মুলা আর কি, এনার্জি লসের ফর্মুলা এটা। অর্থাৎ যে পরিমাণ এনার্জি প্রথমটা থেকে দ্বিতীয়টাতে ট্রান্সফার হওয়ার মাঝে যে পরিমাণ এনার্জি লস হয়ে যাবে সেটা মানে কোশ্চেন। তাহলে এখানে এটা এটা কিন্তু আসলে ফর্মুলা, so you can use মানে জাস্ট রিমেম্বার দিস। এটা কিন্তু ইনফ্যাক্ট হাফ সিভি স্কোয়ারের মতোই। খেয়াল করছো, তুমি যদি হাফ আলাদা করো তাহলে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা তো সিরিজে থাকলে এইটাতে ইকুইভ্যালেন্ট। দুইটা ক্যাপাসিট্যান্স যদি সিরিজে থাকে তাহলে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এটা তো সিরিজ ইকুইভ্যালেন্ট হয়, মানে 1 দিয়ে যোগ করলে উপরে গুণফল নিচে যোগফল হয়। তাহলে এটা কিন্তু আসলে যে হাফ, এটা কিন্তু এইভাবে মনে রাখা যায় যে হাফ সি ইকুইভ্যালেন্ট ইন্টু এটা মধ্যবর্তী এই দুটার যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এটা ডেল্টা ভি স্কোয়ার। যেখানে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে ওই যে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর ডেল্টা ভি হচ্ছে দুটার বিয়োগফল। এটা কিন্তু হাফ সিভি স্কোয়ার ঠিকই আছে, কিন্তু মানে এটা মনে রাখার জন্য বললাম যে হাফ সিভি স্কোয়ার টার্মটা কিন্তু ঠিকই আছে এখানেও এখানেও খেয়াল করো, এটা C1 C2 বাই C1 প্লাস C2 এটা কিন্তু সি ইকুইভ্যালেন্ট, আর এটা কিন্তু ডেল্টা ভি সিভি। তো এটা কিন্তু ঠিক আছে, সিভি কিন্তু ঠিকই আছে। অর্থাৎ এনার্জি ট্রান্সফার হচ্ছে যে সি ইকুইভ্যালেন্ট ইনটু ডেল্টা ভি হচ্ছে ডিফারেন্সটা বোঝাচ্ছি আমি। ওকে, আর এখানে যদি বলা যে এনার্জি লস কি হবে মানে ডিউ টু দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো ক্যাপাসিট্যান্স দিয়ে, এই অঙ্কগুলো অ্যাটলিস্ট ভালো করে বুঝে করবা। ওকে, তো এনি কোশ্চেন এতটুকুর মধ্যে? হিসাব নিকাশ গুলো কিন্তু একটু করতে হবে। হ্যাঁ, এই হিসাবগুলো তুমি ফাইনালি যখন এটা পেয়ার করে তুলবা তখন তো অবশ্যই হিসাবগুলো মানে সামনে থাকে আমাদের, তো ভুল যেন না হয়। এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি ক্যাপাসিট্যান্সে এই ধরনের অঙ্ক মনে হয়েছিল। আর কি তুলছি দু একটা? ন। তাহলে এবার আমরা চলে আসি যে ম্যাগনেটিক যে ইন্ট্রোডাকশন টু যে ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ অল্প একটু করা হয়েছে, সেখানে মাত্র 2-3টা ফর্মুলাই করছি আমরা। ঠিক আছে, তো আমরা লেট আস সি যে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। তো এটা কিন্তু আসলে খুব বেশি বড় না, অল্প কিছু দূর আমরা করতে পারছি এবং ওইটাই ভালো মতো বুঝে করতে হবে আর কি। তো এখানে কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ফোর্স অন এ পার্টিকেল অফ মাস হচ্ছে এটা এত কেজি, তাহলে এটা এম, ছোট হাতের এম এটা। আচ্ছা, আর এখানে চার্জ হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে কিউ। আচ্ছা, ইফ ইট এন্টার্স এ ফিল্ড বি ইজ ইকুয়াল টু এত, আচ্ছা গিভেন আছে। আচ্ছা, তো ওইটা ইনিশিয়াল স্পিড এত, তাহলে এটা ইউ বা ভি যাই বলে আর কি, ইউ যদি বলে তাহলে ইউ। আচ্ছা, ফর দিস পার্টিকেল ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, তাই না? তো এটা তো মনে করি যে একদম মানে সরাসরি একটা আমরা যে ড্রাইভ করেছিলাম ওইটা যদি মনে না থাকে তাহলে আরেকবার ছোট্ট করে ড্রাইভ করি। এখানে আমরা যদি জানি যে এটা একটা সার্কুলার পাথে একটা এরকম যদি ঢোকে, তাহলে এটা মানে ঢুকেই সে জায়গা পরিবর্তন করতে থাকে। তারপরে একটু পরে এখানে যাই, এইদিকে ফোর্স, এখানে গেলে এইদিকে, এখানে গেলে এইদিকে, তখন একটা সার্কুলার মানে পাথ বরাবর পার্টিকেলটা ঘুরতে থাকে, এই চার্জড পার্টিকেলটা। তো ঘূর্ণনের যে রেডিয়াস ওইটা হচ্ছে যে এই যে এই ঘূর্ণন পাথের রেডিয়াস দেওয়া যাক স্মলার আর। তাহলে আমরা বলেছিলাম যে এফ ইজিক্যাল টু, এখানে ম্যাগনেটিক ফোর্স এফ এম ইজিক্যাল টু আমরা লিখতে পারি এম এ, তার মানে এম ইন্টু ইউ স্কোয়ার বাই আর। তো এই জিনিসটা হচ্ছে তোমার যদি সেন্ট্রিফুগাল ফোর্স হিসাবে চিন্তা করো আর কি, তো এই জিনিসটাই কার সমান হবে, সেটা হচ্ছে বি কিউ, আমি ইউ বলেছি এখানে, সো ইউ, ভি বলে ভি, ব্যাপার না। তো এইখান থেকে আর বেরোবে, তাহলে হোয়াট ইজ আর, একটাও কাটা যায়, কাটা গেলে যেটা হবে সেটা হচ্ছে এম ইউ, ঠিক আছে, ডিভাইডেড বাই কিউ ভি। এখানে ভি কিন্তু পটেনশিয়াল ভি না, কারণ আমাদের তো একই কোশ্চেনে দুইটা ব্যবহার করি, তো তাহলে এখানে কিউ ইউ, তাই জন্য এখানে ইউ বলেছি আমরা। ভি বললে ছোট হাতের ভি লিখতে আর কি। তাহলে এখানে এম ইউ ঠিক আছে, আর হচ্ছে কিউ বি বড় হাতের বি। তো তাহলে মানে প্রথম বলা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, তার মানে যে এটা আর, তাহলে এটা এক লাইনে বেরোয় যাবে। তাহলে আর ইজ ইকুয়াল টু জাস্ট এম ইউ ডিভাইডেড বাই কিউ ক্যাপিটাল বি। এখন ভ্যালুগুলো বসাও এবং রেজাল্টটা বের করো। ওকে, আই থিঙ্ক
আমি এখানে একটু টাইম সেভ করছি, বাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট। মানে এমনিতে সবগুলো ক্যালকুলেশন ডিটেল দেখাতে গেলে আমরা মানে ক্লাসের লেন্থ অনেক বেড়ে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য একেবারে মাইনর কাজগুলো একটু নিজে করবা। আচ্ছা, এবং অবশ্যই যে স্পিড লেখার সময় এই যে কিলোমিটারকে মিটারে নিয়ে নেবা, 1000 দিয়ে গুণ দিয়ে, না মিটার, সবগুলো এসআই পদ্ধতি, মিটার দিয়ে গুণ দিয়ে দেওয়া হবে ওইটা আনসার। আচ্ছা, এবার স্যার বলো হচ্ছে ফর্মুলাটা কি ডাইরেক্ট স্যার ম্যাথে বসিয়ে দেবো নাকি স্যার না না, পাশে দেখিয়ে দেবো? ডাইরেক্ট 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 বসাবা, কোনো সমস্যা নেই। যেহেতু তোমার তো এটা ক্লাস নোট থাকবে তো সামনে, জি ক্লাস স্যার। নোট তো আগে প্রিপেয়ার করে রাখবা, তাই না? এটা আগেই বলা হচ্ছে যে ক্লাস প্রিপেয়ার করে রাখবা অবশ্যই, এবং ক্লাস নোট দেখে ডাইরেক্ট ফর্মুলা বসাই দিবা। তবে আমি বলছি হচ্ছে যে যাদের হয়তো মনে থাকে না, তারা যাতে এটা আবার যদি মনে না থাকে তাহলে এইভাবে করে নিয়েও বসাইতে পারো। একটা পাওয়া গেল। আর একটা হচ্ছে টাইম রিকোয়ার্ড। তাহলে এটার জন্য মানে ফর্মুলা কি? টাইম রিকোয়ার্ডের ফর্মুলা, ঠিক আছে? তা আমরা তো জানি যে ওমেগা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইউ বাই আর, মানে ভি বাই আর পড়ছো মানে ইউ বাই আর, তাই না? তা ইউ তো দেওয়া আছে, আরও দেওয়া আছে, তাহলে এই যে এখান থেকে টাইম পাবো হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা। মনে আছে তো না যে ওমেগা সাথে সম্পর্ক তো এটা, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি, সো ওখান থেকে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। এখন তুমি যদি ওমেগার মান বসাই দাও তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই, এখানে ওমেগার মান বসাচ্ছে ইউ, তাহলে টোয়াইস পাই আর বাই ইউ। সো ডাইরেক্ট ইউজ করো, টোয়াইস পাই আর ডিভাইডেড বাই ইউ। তুমি আর পাবা হচ্ছে আগের স্টেপ থেকে, আর ইউ প্রশ্নে গিভেন আছে। ঠিক আছে, হয়ে গেল। সো ডু দ্য ক্যালকুলেশনস ইয়োরসেলফ, ইজি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, এনি কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তো ধরে নিচ্ছি যে এটা সবাই বুঝছো আর কি বিষয়টা। মনে রাখবা যে অল্প স্বল্প যদি তোমার চেঞ্জ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই চেঞ্জ গুলা তোমার একটু মানে চেঞ্জ করে চেঞ্জটা লিখতে হবে আর কি। তাহলে এটা আসলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার আমরা আসি যে পরে যেটা আছে, খুব বেশি দূর আগাই নাই তো, এই জন্য এখানে অঙ্কের সংখ্যা অত বেশি না আর কি। ওকে, কারণ এই চ্যাপ্টারে প্রচুর প্রবলেম আছে যেটা পরবর্তী অংশগুলোতে আমরা পাবো। ওকে, এটা একটা ফাইনালের সিলেবাসে পাবো। আর মিডিয়া সিলেবাসের জন্য যতটুকু কভার হয়েছে শুধুমাত্র অতটুকু অংশের জন্য কিছু অঙ্ক আসবে। সো দিস ইজ অ্যানাদার প্রবলেম। তো বলা আছে টেস্ট চার্জ হ্যাভিং চার্জ অফ 0.4 কুলম, তাহলে এটা কিউ, মুভিং উইথ এ ভেলোসিটি, মুভিং উইথ এ ভেলোসিটি, সো দিস ইজ ভি বা ইউ, যাই বলো। ভি বললে ভি, ইউ বললে ইউ, ব্যাপার না, ভি ধরলাম। আচ্ছা, ধরো ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি এত, তাহলে এটা কি? এটা হচ্ছে ই ভেক্টর। আর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এটা 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 গেলে কি? এটা বি ভেক্টর। তো ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য লরেন্স ফোর্স। তো হোয়াট ইজ লরেন্স ফোর্স? যদি আমরা বলি যে এফ লরেন্স যদি বলি, টোটাল ফোর্স, তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা আগে শিখছি এটা, সেটা হচ্ছে এফ ই প্লাস এফ এম। এটা বেসিকটা কি? আবার আমরা একটু যদি রিভিউ করি যে যদি কোনো একটা জায়গায় দুইটা দুইটা তোমার ফিল্ডই থাকে, একটা হলো ই ফিল্ড আর একটা হলো মনে করো বি ফিল্ড, দুইটাই আছে, তাহলে কোন একটা টেস্ট চার্জ যদি হয় কিউ, তাহলে এই কিউটা ই ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করবে যেটা হচ্ছে কিউ ই। কারণ মানে তোমার এখানে ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্সটা খুব সহজেই কিন্তু বের করে ফেলা যায়, সেটা হচ্ছে টেস্ট চার্জ ইনটু এটা ম্যাগনেট ইন্টেন্সিটি। আর বি এর ক্ষেত্রে কিন্তু ওই যে ফর্মুলাটা লাগবে, কিউ ইনটু ইউ ক্রস ভি, বা এখানে ভি আছে, ভি ক্রস ভি। তাহলে আমাকে দুই ভাগে ভাগ করবে, এটা হচ্ছে লরেন্স ফোর্স, এটা লরেন্স ফোর্স। তাহলে এখানে এফি যেটা সেটা হচ্ছে কিউ ইনটু ই ভেক্টর, আর এটা কত? এটা মনে আছে কিউ, এখানে ভি ক্রস ভি, থিওরি পড়ছি কিন্তু আমরা। সুতরাং আমরা কিউ কমন নেই, কমন নেই, এখানে হচ্ছে যে ই প্লাস ভি ক্রস ভি, কিছুই না, এখন জাস্ট মান বসে সরল করা। ঠিক আছে, তাহলে ইটা এখানে ই ডাইরেক্ট লিখবো, এই যে এটা হচ্ছে ই, যে ডাইরেক্ট লিখবো, এই যে 10x ক্যাপ প্লাস 10z ক্যাপ, এটা ডাইরেক্ট লিখে দেবো। কিউ এর মান 0.4 কুলম, ওটা ডাইরেক্ট লিখবো। আর এখানে একটু কষ্ট করে আমাদের ক্রস প্রোডাক্টটা ডান পাশে আগে বের করে নিয়ে এসে তারপরেও বসাতে পারো, বা এখানেও বসাতে পারো। তাহলে হ্যার, তারপরে যদি এখানে লিখে দিই ডান পাশে বা যে কোনো জায়গায় আগে বের করে নিয়ে আসতে পারি, হ্যার ভি ক্রস বি ইজ ইকাল টু,
ওকে, তাহলে এখানে ভি হচ্ছে 4x ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ প্লাস 2z ক্যাপ। সো উই রাইট, প্রথমে x ক্যাপ লিখি, x ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ আগে লিখি, তারপর কোএফিসিয়েন্ট হচ্ছে 4 মাইনাস 1 2, আর এখানে বি এর কোএফিসিয়েন্ট লাগবে, তার মানে হচ্ছে 2 কত -6 এটা হিসাব করে যা হবে ওই ডাটা। এখন এই যে দুইটা জায়গায় ডাটাগুলো বসাই দেবো, কিন্তু আশা করি ধরতে পারছো কোন দুই জায়গায়। এই যে এখানে ডাটাগুলো বসাবো একটা, এখানে ডাটাগুলো বসাবো, বসায় যা হবে ওইটাই অ্যান্সার। সো ডু অল ক্যালকুলেশনস ইয়োরসেলফ। দেখো ধরতে পারছো কিনা। ওকে, তো লরেন্স ফোর্স বের করা মানে হচ্ছে টোটাল ফোর্সটা ক্যালকুলেট করা। টোটাল ফোর্স মানে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড একটা আর ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড একটা। সো দুটাই বের করে যোগ করে দেবো। সো নাথিং নিউ, শুধু মান বসানো। আচ্ছা, আরেকটা, এটা অঙ্কটা বুঝে নিই আগে, তারপরে পরের পেজে যাব সলিউশনের জন্য। অঙ্কটা আগে বুঝি। এখানে বলা হচ্ছে কি যে 20 টার্ন রেক্টাঙ্গুলার কয়েল, এই যে এটা হচ্ছে কয়েল, এই যে দেখাই যাচ্ছে কোশ্চেনে। এটা সাইড হচ্ছে একটা হচ্ছে 15 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে 15 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, লক্ষ্য করো বিষয়টা, যে আমি যদি বলি যে এখানে এই যে এল আর ডাব্লিউ, খেয়াল করে যে ফিগারে দেখাচ্ছে এল কোনটা ডাব্লিউ কোনটা, তো বেসিকটা ক্লিয়ার করতে হবে আগে। হ্যাঁ, তো এটা এটা একটা প্লেস করা হয়েছে এইভাবে, জাস্ট এটা একটা ওয়াই জেড প্লেনে রাখছে, অ্যাজ শোন ইন দা ফিগার। আচ্ছা, এখন বলা হচ্ছে কি এই যে এই কয়েলের ভিতরে, এই যে ইফ দ্য কয়েল হুইচ ক্যারি যে কারেন্ট আই ইকুয়াল টু 10, তার মানে এই যে আই, এইটা হচ্ছে 10। এই যে একটা কারেন্ট আই যেটা এই কয়েলের ভিতর দিয়ে পাস করাচ্ছে এবং ঘড়ি কাঁটা উল্টা দিকে একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফলো করছে আর কি, এটা। এখন বলা হচ্ছে কি যে ইন প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি, এটা বি দেওয়া আছে, ডিটারমাইন দ্য টর্ক। তাহলে 1 নম্বর আগে করি, 2 নম্বর পরে আসছি, আগে 1 নম্বর করি। তাহলে আমরা যদি বলি যে নাম্বার 1, তো টর্ক টি বের করতে গেলে কি লাগে মনে আছে তো না? মনে করো টর্ক টি বের করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে টর্ক টি ইজ ইকুয়াল টু, এটা এম ক্রস বি থেকেও আসা যায় নাকি? তো ফর্মুলা কি এম ক্রস বি। তাহলে হেয়ার এম আগে বের করবো, তারপরে বি বের করবো। ওকে, তাহলে এম বের করার জন্য তো হোয়াট ইজ এম, তাহলে এম ভেক্টর যেটা, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ফর্মুলা কি, এটা হলো এন ক্যাপ, এটা হচ্ছে এন আই এ। ওকে, তো এখানে সবগুলো গিভেন আছে কিনা দেখো, এটা 20 টার্ন, তাহলে এটা হলো এন। আচ্ছা, আই কিন্তু গিভেন আছে 10। ওকে, তাহলে আগে ডাটাগুলো বসাই, তাহলে 20 ইন্টু আই এর মান 10, আর হোয়াট ইজ এরিয়া, এরিয়া এ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে কত, 15 আর 5 আছে, তাহলে 15 ইন্টু 5 ইন্টু ইউনিট চেঞ্জের জন্য একবারে লিখে দিলাম 10⁻⁴। তাহলে এটা হলো ম্যাগনিটিউড। বিগ কোশ্চেন ইন হোয়াট ইজ এন ক্যাপ। ওকে, এন ক্যাপ কোনটা, এন ক্যাপ কিন্তু প্রশ্নে দেখো যে এমনি নর্মালি তোমার যদি বলা হয় যে মানে এই এন ক্যাপ কি, এটা কিন্তু এরিয়ার জন্য আসছে, কিন্তু অর্থাৎ এরিয়া ডিরেকশনের কারণে এন ক্যাপ। তাহলে যে কোনো এরিয়ার ডিরেকশন হচ্ছে যে এরিয়া বের করব ওই এরিয়ার উপর লম্ব দিকে, সুতরাং এই যে এরিয়াটা, যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছি, এইটার সাথে লম্ব এন ক্যাপ। যেখানে কোশ্চেনেই দেখো বলা আছে যে কিনা এক্স অ্যাক্সিসের সাথে ফাই কোণ তৈরি করে আর ওয়াই অ্যাক্সিসের সাথে, তাহলে বোঝা যাচ্ছে 90 - ফাই কোণ তৈরি করে, তাই না? তাহলে তোমার যদি বলা হয় যে এই যে এন ক্যাপটা এখানে বসাবো, এই ফাঁকা রাখছি ওই জন্য, কিন্তু এন ক্যাপ বসানোর জন্য ফাঁকা রাখছি। তো বিগ কোশ্চেন ইজ হোয়াট ইজ এন ক্যাপ। তাহলে এন ক্যাপ এখানে কিন্তু, হ্যাঁ এন ক্যাপ যেটা ওটা এখানে বের করি আমরা। এন ক্যাপ কিন্তু দেখো যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে ফাই, এই জন্য এইটা তোমার এক্স অ্যাক্সিসের দিকে ফাই কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিসের দিকে 90° মাইনাস ফাই কম্পোনেন্ট, দ্যাট ইজ এই এক্স অ্যাক্সিসের দিকে যে কোণ ওইটার হবে কস, তার মানে এক্স ক্যাপ কস ফাই। ওকে, মাইনাস না প্লাস, প্লাস এখানে ওয়াই ক্যাপ সাইন ফাই। এনের ফিগার থেকে বোঝা যায়, কারণ আমরা যে কোনো ফোর্সকে যদি পরস্পর লম্ব দুইটা দিকে ভাগ করি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল হুবহু দেওয়া আছে তার সাথে কজ লাগাই দিলেই একটা কম্পোনেন্ট পাওয়া গেল, আর উল্টাটা বাকি যেটা থাকে ওটার সাথে সাইন লাগাই দিলে বাকি কম্পোনেন্ট পাওয়া যায়। এই জন্য যখন এন ক্যাপ লিখবো তখন কিন্তু আমাকে এই পুরো জিনিসটাই লিখে দিতে হবে, ঠিক আছে? এই পুরো জিনিসটাই লিখবো। ওকে, এই পুরো জিনিসটা লিখবো, তার মানে এটা হয়ে যাবে এই পুরো জিনিস, এই যে এটা
দ্যাট এটা হবে এক্স ক্যাপ কস ফাই প্লাস ওয়াই ক্যাপ সাইন ফাই। আচ্ছা, এটা আমাদের একটু করতে হবে কষ্ট করে। এটা একটু বলো তো আমাকে যে বাইরের সংখ্যাটা কত। কারণ হলো যে এটা যেহেতু পরের স্টেপের রেজাল্টটা লাগবে, এই জন্য আমাদের একটু নাম্বারটা লাগবে। এটা একটু ক্যালকুলেট দিয়ে করো, আমার কাছে সামনে কোনো আনসার নাই, এই জন্য বলছি আর কি। ঠিক আছে, এটা কত কত আসে? 5×75 গুণ 2, তার মানে এটা হলো 150 হলো। ঠিক আছে, 150। আর তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে 150, আর হচ্ছে যে দুইটা জিরো আছে, ওইটা সব ম্যানেজ ট্যানেজ করে কত আসে? 1.5 না কত আসে বলো? জি জি স্যার স্যার 1.5 হ্যাঁ, তাহলে 1.5। আর এখানে হচ্ছে যে এই পুরোটা লিখবো, দ্যাট ইজ এক্স ক্যাপ কস ফাই প্লাস ওয়াই ক্যাপ সাইন ফাই। একই, তাহলে এম ক্যাপ হয়ে গেল। আর বি কোথায় যেন? বি বি বি, এই যে দেওয়া আছে, বি বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 × 10⁻12 × এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ 2। তাহলে এটা বসাবো কোথায়? এই যে টর্ক পাওয়ার জন্য, দ্যাট ইজ এর আনসার পেতে চাই, এই যে এই জায়গাতে বসাই দেবো। পরে পেজে করি কাজটা। তাহলে হোয়াট ইজ দ্য টর্ক? টর্কের ফর্মুলা হচ্ছে এম ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, তাহলে হোয়াট ইজ এম ভেক্টর? তোমরা যেটা পেয়েছো এটা এটা ছিল হচ্ছে কত? এক্স এম ভেক্টর যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স ক্যাপ কস ফাই প্লাস ওয়াই ক্যাপ সাইন ফাই, আর এটার সাথে একটা ভ্যালু ছিল না? ভ্যালু হচ্ছে 1.5, সো ওইটা সহ লিখবো আমরা। সো দিস উইল বি 1.5 ইন্টু এটা, আর তার সাথে ক্রস হচ্ছে বি। আচ্ছা, বি যেন কি ছিল? 2 × 10⁻², -2 না 12? আচ্ছা 12 দিছি। আচ্ছা ওকে, এর ডাটা কিন্তু বইয়ের ডাটা তাও থাকতে পারে আর কি, বই হয়তো অন্য ডাটা ছিল। -12 অনেক ছোট একটা ভ্যালু। আচ্ছা, তার সাথে কি করব? আমি কিন্তু এখানে দিচ্ছি যে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ 2। তো এবার মাল্টিপ্লাই। আচ্ছা, এই সংখ্যা দুটো আগে প্রথমে নিয়ে আসি মাল্টিপ্লাই করে, তাহলে কিন্তু 1.5 এর সাথে 2 গুণ করলে 3 হয়। সো 3 × 10⁻12। আর এইবার ক্রস করবো হচ্ছে ভেক্টর দুইটার, তাহলে এক্স ক্যাপের সাথে এক্স ক্যাপ নাই, এটা ধরতে পারছো কিনা? নিজের সাথে নিজের ক্রস প্রোডাক্ট অলওয়েজ কি হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কি করব? এইটার সাথে যখন এইটার ক্রস নিচ্ছি, প্রথমটার ক্রস নিচ্ছি, এটা কিন্তু নাই। আচ্ছা, দ্বিতীয়টা যখন নেব তখন এক্স ক্রস ওয়াই, তখন জেড হয়ে যাবে। সো জেড ক্যাপ, আর এখানে হচ্ছে 2 cos ফাই। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা দিয়ে প্রথমটা আছে ওয়াই ক্রস এক্স, তার মানে মাইনাস জেড ক্যাপ। ওকে, আর এখানে হচ্ছে অনলি সাইন ফাই, আর বাকিটা মনে হয় থাকছে না। তার মানে এটা হবে জেড ক্যাপ কমন নিলে কত? 3 × 10⁻12 ইন্টু এখানে কত আসছে? টুয়াইস cos ফাই মাইনাস সাইন ফাই। তো প্রথমটার আনসার হয়ে গেল। কি ছিল আগে আরেকবার দেখে নিই। এই যে বলছে যে ডিটারমাইন দ্য টর্ক, এই যে টর্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ফাই ইজ, হোয়াট অ্যাঙ্গেল ফাই দ্য টর্ক ইজ ম্যাক্সিমাম। ওকে, এখন কি করবা? তো আমি যদি এক্সপ্রেশন পেয়ে গেছি, এটা তো আমার জন্য বেশ সহজই হবে। সেটা হচ্ছে যে এটা 2 নাম্বার। 2 নাম্বার যেটা বলেছে, প্রশ্নটা কি আবার একটু রিপিট করি। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন? কোশ্চেন হলো যে ফাইয়ের কোন মানের জন্য টি ম্যাক্সিমাম। সিম্পল, ডিফারেন্সিয়েট করে 0 বসাই দিবা। ঠিক আছে, তাহলে আমরা যদি ফর ম্যাক্সিমাম we write for maximum value of the torque, ঠিক আছে, of capital T will get, এখানে ডিফারেন্সিয়েট করব। সো ডি, ওকে, এখানে হচ্ছে যে টি ভেক্টর ডিভাইডেড বাই আছে ডি ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে মানে ডিরেকশন ইজ ইমেটেরিয়াল হেয়ার, কারণ আমরা শুধু এটাকে ডিফারেন্সিয়েট করে বসালেই হবে। সো ইট গিভস দ্যাট, ঠিক আছে, এখানে হচ্ছে যে জেড কাপে মনে মনে তুলে দিলাম, সমস্যা নেই। তাহলে 3 × 10⁻12, আর এটা ডিফারেন্সিয়েট করো, তো ডিফারেন্সিয়েট করলে হবে 2 sin ফাই মাইনাস cos ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মানে এই যে
cos এবং sin এক পাশে নিয়ে গেলে এটা tan phi ইকুয়াল টু হাফ হবে। সো উইল গেট phi ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। ক্যালকুলেটর দিয়ে করে দেখো কত ডিগ্রি হয়। -2 sin phi হইতো না, cos phi কে ডিফারেন্সিয়েট আচ্ছা করলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে -2 এটা প্লাস, এটা কি প্লাস? ঠিক আছে, এখানে যেটা আসছে তা দ্বিতীয়টা হচ্ছে সরি, দ্বিতীয়টা ছিল সাইন ফাই। হ্যাঁ সাইন ফাই, তাহলে ওটা মাইনাস হবে, সরি ওটা মাইনাস হবে, দুটাই মাইনাস। ওকে, তাহলে এখানে তাহলে হবে মাইনাস হাফ না, মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ হলে এখানে হচ্ছে এখান থেকে মাইনাস দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তার মানে ওইটা হয় যে মাইনাস, এটা মানে মুখোমুখি হয়ে যাওয়ার কথা। হাফ তো খুব বেশি বেশি ইউজ করি আমরা, -26.5 এরকম একটা ডিগ্রি হওয়ার কথা। জি স্যার, -26.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা খুব বেশি ইউজ হয়, এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখি আমরা আর কি এটা। বা তুমি করে দেখো, আর যদি তুমি এটা পজিটিভ হিসাবে রাখতে চাও তাহলে 180 এর সাথে যোগ করে দিলে যা হয় এটা 153.43 ডিগ্রি, এটা আনসার। দেখো ধরতে পারছো কিনা বিষয়টা, ইজি। ওকে, আচ্ছা এই ধরনের আরেকটা অঙ্ক আছে কিন্তু, এটা দেখো এইগুলো ওই অঙ্কটাই, কিন্তু এইবার ফাই এর মান দেওয়া আছে। হ্যাঁ, যে মানে কত ডিগ্রি ওটা দেওয়া আছে, আগেরটা ফাই এর মান দেওয়া ছিল না, এটা ফাই এর মান গিভেন আছে, এক্স্যাক্টলি একই অঙ্ক কিন্তু। দেখি আমরা অঙ্কটা, তো এখানে ওই যে সিলিন্ডারিক্যাল উপরে সিলিন্ডার রাখলে আগের অঙ্ক হয়ে যাবে। ওই যে আমরা যে এখানে আগেরটা দেখো, যে তুমি যে আগের ফিগারে বাইরে সিলিন্ডারটা তুলে দাও, তাহলে এই অঙ্কটাও অঙ্ক একই। খেয়াল করে দেখো, এই যেটা ওটা বাম পাশে আঁকা ছিল, এটা ডান পাশে চলে গেছে। আচ্ছা এখানে শুধু একটা জিনিস পার্থক্য হবে, অঙ্কটা বুঝে নিই তারপরে করব। সেটা হলো এই যে এইখানে কিন্তু দেখো যে নাম্বার অফ টার্ন দেওয়া আছে 20, তবে একটা কারেন্ট দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, আর এখানে মানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রির সাথে। ওকে, তাহলে যখন এই এই যে কয়েল যেটা এখানে আছে, যে এটা আসলে একটা ইলেকট্রনিক ডোর বা দরজার মতো অনেকটা, তো ওইটা যখন বাম পাশে ছিল আগের ফিগারে তখন কিন্তু এন ক্যাপ ছিল এইদিকে, কিন্তু এখন এন ক্যাপ কোন দিকে হবে? এটার উপর লম্ব, তার মানে এইরকম কোন দিকে হবে না। আবার বলছি যে এই সারফেসের উপরে লম্ব, কিন্তু এই সারফেসের উপর লম্ব, তাহলে এরকম কোন দিকে হবে, মানে পিছন দিকে, পিছন দিকে। তার মানে এটা কিন্তু এক্স ক্যাপের উল্টা দিক না, আবার এটা মানে কনফিউজ যাতে না করি, এক্স ক্যাপের উল্টা দিক না কিন্তু সেটা, এক্স ক্যাপের উল্টা দিক কিন্তু এটা ছিল, এইটা হলো মাইনাস এক্স ক্যাপ, এইটা মাইনাস এক্স ক্যাপ। আর ফাই কিন্তু এই যে এখন এই যে মানে আমরা যেটা বলছি খেয়াল করো, যে ওয়াই অ্যাক্সিস এর সাথে তার এটা যদি 30 হয় তাহলে এই পাশে এটা কি হবে, এই যে আমি ছোট্ট করে যেটা দেখাচ্ছি এইটা, এটা কিন্তু হয়ে যাবে 60। সুতরাং এই যে এই লম্বের সাথে কথা বলছি, ঠিক আছে। এখন আর এইটা কি হয়ে যাবে, এটা আবার 30। আচ্ছা আবার বলছি কথাটা, আগের ফিগারে ফাই কিন্তু কি ছিল, এই যে এরকম কোন জায়গায় ছিল, এরকম কোন জায়গায় ছিল, এবং এক্স অ্যাক্সিসের সাথে ফাই কোণ দেখাচ্ছিল। তো তখন কি লিখছিলাম, তখন এটা এন ক্যাপ ছিল, তখন এন ক্যাপ লিখছিলাম হচ্ছে যে এক্স ক্যাপ কস ফাই প্লাস ওয়াই ক্যাপ সাইন ফাই, এটা হলো আগের অঙ্কটা ছিল। কিন্তু এখন ওই জিনিসটা চলে এসেছে অপর পাশে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস এক্স এর সাথে। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে যে এন ক্যাপ কি হবে, মাইনাস এক্স ক্যাপ দিয়ে হবে নাকি, তাহলে মাইনাস এক্স ক্যাপ কস 60। তার মানে এই ক্ষেত্রে এন ক্যাপ যেটা হবে, আমি যদি বলি যে হোয়াট ইজ এন ক্যাপ, মনে করো এন ক্যাপ লিখি আমি, এন ক্যাপ, তাহলে তোমার মাইনাস এক্স ক্যাপ দেবে, কারণ মাইনাস এক্স ক্যাপের সাথে এটার অ্যাঙ্গেল দরকার, মাইনাস এক্স ক্যাপ আগে লিখলাম, কারণ এই যে এটার পিছন দিকটা হচ্ছে মাইনাস এক্স ক্যাপ, এটা অর্থাৎ এটা হলো মাইনাস এক্স ক্যাপ। মাইনাস এক্স ক্যাপের সাথে তার অ্যাঙ্গেল কত, খুব সহজে বের করা যায়, যে ওয়াই ক্যাপের সাথে 30, ঠিক আছে, তাহলে মাইনাস এক্স ক্যাপের সাথে 60, তাকে ধরতে পারছো কিনা, ওয়াই ক্যাপের সাথে 30, তাহলে মাইনাস এক্স ক্যাপের সাথে কত, দেখুন তো উল্টা দিকে, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা ভ্যালু, এটা কিন্তু উল্টা দিকে, সো ভুল যেন না হয়। তো বলো অ্যাঙ্গেলটা কত, তাহলে কত লিখবো এখানে, মাইনাস এক্স ক্যাপ কস 30, ওই যে আমি দেখাচ্ছি এটা ছোট করে লেখা আছে কিন্তু এই অ্যাঙ্গেলটা 30, তাহলে মাইনাস এক্স ক্যাপ কস 30,
আর ওয়াই অ্যাক্সিস কিন্তু স্টিল পজিটিভ, তাহলে ওয়াই ক্যাপ সাইন 30। ওকে, তাহলে এন এই শুধু পার্থক্য, আর বাকি যা আছে আগের মতো হিসাব করবো। তাহলে লেট আস ক্যালকুলেট। তাহলে আমার দরকার হচ্ছে টর্ক, তাহলে টর্ক হচ্ছে এম ক্রস বি। তাহলে এম হচ্ছে এম ভেক্টর যেটা, সেটা হচ্ছে এন আই এ, আর সাথে হলো এন ক্যাপ। তাহলে এন ক্যাপ কত পেয়েছিলাম যেন, মাইনাস মাইনাস এক্স ক্যাপ কস 30 ডিগ্রি প্লাস ওয়াই ক্যাপ সাইন 30 ডিগ্রি, এটা। অ্যান্ড পুট দ্য ভ্যালুজ, এন কত, নাম্বার অফ টার্ন, এখানে 20 টার্ন ছিল। আচ্ছা আই কত ছিল, আচ্ছা ফিগারে আছে 0.5, এবং এখানে বর্ণনার ভিতরে লেখা আছে 0.5। তাহলে আই হচ্ছে 0.5, তাহলে আই হচ্ছে 0.5। অ্যান্ড হোয়াট অ্যাবাউট এ, এ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে এবার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে কিনা, একটা হলো 0.4 আর একটা 0.2, ঠিক আছে, সো গিভেন। তাহলে 0.4 0.4 সেন্টিমিটার ছিল না, না মিটারেই আছে, তার মানে চেঞ্জ করতে হবে না, 0.4 ইন্টু 0.2। ওকে, তাহলে এই টোটালটা তোমার এন হিসাব করবা, এন হিসাব করলে ঠিক আছে যেটা হবে, ঠিক আছে এম এম ভেক্টর, এম ভেক্টর হিসাব করলে এটা হবে, এখানে তো সব ভ্যালু বসাই দেওয়া হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ এম ভেক্টরের মানটা কিন্তু পেয়ে যাবা। এখানে সব হিসাব করো, হিসাব করলে এটা কত হয়, মুখোমুখি হওয়ার কথা, এই 20 আর 0.5 মানে 1, তার মানে এখানে হচ্ছে যে 0.2 আর 0.8, 0.5 আর 0.4 আর 0.2। ওকে, তাহলে এটা হবে যে এখানে 1.8। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব্র্যাকেটে ভুল লিখছি, ঠিক করি, মাইনাসটা বাইরে হবে, এটা মাইনাসটা বাইরে হবে আর কি, হ্যাঁ ঠিক আছে, এরকম হবে। আচ্ছা যাক, এটা এম পেয়ে গেলে আর কি। ওকে, এখন আমাদের দরকার হবে টি, তাহলে টি হচ্ছে এম ভেক্টর, ওই পুরোটা বসাই দেবো, আর ক্রস হচ্ছে বি, তাহলে বি হিসাব, বি দেখি প্রশ্নে দেওয়া থাকার কথা, বি হচ্ছে এই যে বি, ওয়াই ক্যাপ 1.2 টেসলা, ইউনিট চেঞ্জের ঝামেলাও নাই, সহজ। তাহলে এখানে হচ্ছে যে এটা এটা বি হচ্ছে ওয়াই ক্যাপ 1.5 টেসলা, তাহলে এটা বি বসাই দেবো এখানে, তাহলে বসালে যা হবে ওইটাই আনসার। ওকে, তো এনি কোশ্চেন, তো আগেরটা বুঝলে কিন্তু মানে ওই যে এন ক্যাপের এক্সপ্রেশন বোঝাটা সহজ হয়ে যায়। তুমি আগেরটা আগে ভালো করে, খুব ভালো করে বোঝো, এই যে ইমিডিয়েট আগে যেটা করছি ওইটা এন ক্যাপ ভালো করে দেখো, ওই জিনিসটাই মানে কয়েলটা ঘোরায় ডানে দিয়েছে, এই জন্য এন ক্যাপ চলে গেছে অপর পাশে। তো অপর পাশে চলে গেলে তোমার অ্যাঙ্গেলটা তখন মাইনাস এক্স অ্যাক্সিস এর সাথে হয়, ঠিক আছে, এই জন্য এটা এটা যদি ভালো মতো বোঝো এটা একদম ইজি। আর এটা তো সরাসরি দেখাই যাচ্ছে যে এন ক্যাপের দুইটা কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট এক্স এর সাথে আর একটা কম্পোনেন্ট ওয়াই এর সাথে। সুতরাং এক্স এর সাথে যেটা হলো এক্স ক্যাপ কস ফাই, আর ওয়াই এর সাথে যেটা সেটা হচ্ছে ওয়াই ক্যাপ সাইন ফাই। এখন এই জিনিসটা যদি অপর পাশে চলে যায় তখন ওইটা হয়ে যাবে এক্স অ্যাক্সিস হয়ে যাবে মাইনাস এক্স অ্যাক্সিস, ওই জন্য মাইনাস এক্স ক্যাপ কস ফাই, ওকে, প্লাস ওয়াই ক্যাপ সাইন ফাই। এখন তুমি এই যে ফাই এর মান ওখানে গিভেন ছিল 30, এখন ওটা বসাই দিয়ে তারপর সংখ্যাগত মান পাওয়া যায়। আর এখানে হচ্ছে যে মানে আননোন দেওয়া আছে এবং ওইটাতে বিভিন্ন জিনিস বের করতে বলছে, ঠিক আছে, তো এই তো ব্যাপার আর কি। তো তোমরা এই 40টা অঙ্ক বুঝে করবা, এটা মিডির জন্য 40টা অঙ্ক বুঝে করবা, বুঝে না বুঝে করলে কিন্তু মানে ধরা খেয়ে যাবা। 40টা অঙ্ক বুঝে করবে এবং ধাপে ধাপে করেছি তো, সুতরাং যারা প্রথম থেকে সিনসিয়ার ছিলে তারা ধাপে ধাপে করে ফেলছো আর কি। নট দ্যাট যে তোমার এই 40টা অঙ্ক তোমার ওই মিডিয়ার আগের দিন করতে হবে, ঠিক আছে। তো এটা তো আমার তো অভিজ্ঞতা অনেক, মানে মিডের আগের দিন স্টুডেন্টরা বলে এত অঙ্ক করবো কিভাবে, যে তোমাকে তো পরীক্ষার আগের দিন সবগুলো দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে ধাপে ধাপে, ঠিক আছে। এবং এটা যদি বুঝে করো তাহলে পরীক্ষা যেটা আসবে ওটা কিন্তু অনার্সে পারা যাবে, একেবারেই মানে কোশ্চেন অত কঠিন হবে না। ওকে, কিন্তু তোমাকে তো সবগুলো আপ টু ডেট থাকতে হবে, সবগুলো অঙ্ক যাতে করো, ঠিক আছে, এরকম থাকতে হবে আর কি। ওকে, তো এটা মানে এটা ইমিডিয়েটলি তুলে ফেলবা, এখানে আজকে তো খুব বেশি করে নাই, তাহলে আগের দিন যারা করছো তারপরে এটা ইমিডিয়েটলি অঙ্কগুলো করে ফেলবা। এবং তুমি যদি আপ টু ডেট থাকো দেখবা যে মিডের আগেই, ঠিক আছে, তাহলে মিডের কোশ্চেন হয়তো হতে পারে যে এই ধরনের কোশ্চেনেই সামান্য একটু চেঞ্জ করে দেওয়া হবে,
ওকে, তো তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পারবা। ওকে, এনি কোশ্চেন? স্যার আমাদের সিটি সিলেবাস কি লাস্ট ক্লাস পর্যন্ত স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে পর্যন্ত যা করলাম, এখন পর্যন্ত যা করা হইলো আর কি। ঠিক আছে, তার মানে এখানে তোমার ওই ম্যাগনেটিক ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটিক ফিল্ড এটার একটা পার্ট থাকবে, আর ক্যাপাসিট্যান্স থাকবে, গসেস ল থাকবে। ঠিক আছে, কুলম্ব থাকবে না। গসেস ল, পটেনশিয়াল, সরি গসেস ল, পটেনশিয়াল। ঠিক আছে, আর একটা হলো যে তোমার ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন, আর আজকে যেটা করলাম ইন্ট্রোডাকশন টু মানে ম্যাগনেটিক ফিল্ড, এটা। স্যার আমরা কি যে ওই ম্যাথের যে পার্টগুলি করানো হয়েছে ওগুলি কি বাদ দিয়ে করব স্যার? ম্যাথের পার্টগুলো মানে? মানে ফার্স্টের দিকে যেগুলি করানো হয়েছিল স্যার। মানে স্যার লাস্ট ক্লাসে স্যার বলছিলেন যে মানে কালকে রেগুলার ক্লাস পর্যন্ত মানে সিটির সিলেবাসটা। হ্যাঁ, তো আসলে হ্যাঁ, রেগুলার ক্লাসে টিউটোরিয়াল করলাম, সো এই ক্লাস তো আমাদের, এইটা তো আসলে এক্সাম্পল শুধু। ও, জি স্যার। না অ্যাকচুয়ালি স্যার আমি বুঝাতে ভুল করছি স্যার। আমি বলতে চাচ্ছিলাম স্যার মিডের যে সিলেবাসটা, এই হ্যাঁ, আমরা যে ফার্স্টের দিকে স্যার বলছিলেন ওই যে ম্যাথ 201 রিভিউ করেছেন স্যার, ওই পার্টগুলি হ্যাঁ, তো স্যার আমরা বাদ দিব তাই তো স্যার? ওই পার্টগুলো তুলতে বাদ দিবে না, ওটা মিডে কোশ্চেন থাকবে না। জি স্যার জি স্যার বুঝতে হ্যাঁ হ্যাঁ, পেরেছি। কারণ হলো যে তুমি তো ইতিমধ্যে এটা তুলে ফেলছো আর কি, যারা চিনছে তারা তুলে ফেলছো আর কি। মিডের সিলেবাস হচ্ছে সিম্পলি হচ্ছে তোমার চ্যাপ্টার 4 থেকে। আর কিছু অঙ্ক আছে, যেমন তুমি অ্যাসাইনমেন্টের ফার্স্ট অঙ্কটা করতে গেলে দেখবা যে তোমার ওখানে যদিও বলা হচ্ছে পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু ওইটা আসলে তোমার মানে একটা ফিল্ড রাখতে বলছে, কিন্তু ওইটা তো মানে চ্যাপ্টার 4 এর অঙ্ক, কিন্তু ওইটার একটা পার্ট চলে গেছে আবার চ্যাপ্টার 3 তে। এই ধরনের মিক্স থাকতে পারে। যে তোমাকে যদি বলা হয় যে একটা মানে ইলেকট্রিক ফিল্ডের দিয়ে আমি বললাম যে এই ফিল্ডের মানে ভেক্টর ব্যবহার করে এই ফিল্ডটা স্কেচ করো, তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড বলছি আমি, তাই না, তাহলে এটা কিন্তু আসলে তোমার পিওরলি ভেক্টরের অঙ্ক না, এটা এটা একদম ইলেকট্রিক্যালের মানে ইলেকট্রিক ফিল্ড চলে আসছে যেহেতু, তাহলে ভেক্টরটা এখানে মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা ইলেকট্রিক ফিল্ড, তার মানে এটা ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক। সুতরাং তোমার যদি কখনো স্কেচ করতে বলে, তাহলে ওই বলছি তো ওই চ্যাপ্টার বা তার অর্থ এই না যে স্কেচ করতে দেওয়া হবে না। আমি বুঝাতে পারছি কিনা কথাটা? তো তেমন তোমার গুলো একটা জি ইলেকট্রিক স্যার। ফিল্ডকে স্কেচ করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 4 এর। আমার স্কেচিংটা চ্যাপ্টার 3। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু আমি বলছি যে ইলেকট্রিক ফিল্ড রাখো, তাহলে এটা কিন্তু চ্যাপ্টার 3টা চলে আসে এখানে। তো এই ধরনের কোশ্চেন থাকতে পারে আবার। ওকে, বা তোমার বলা হলো যে ডাইভারজেন্স বা কার্ল বের করো, তাই আমি বললাম যে একটা ইলেকট্রিক ফিল্ডের গ্রেডিয়েন্ট মানে তোমার ডাইভারজেন্স বের করো। তো ডাইভারজেন্স বের করতে গেলে ওটা তো চ্যাপ্টার 3 সরাসরি উল্লেখ না করলেও চ্যাপ্টার 3 ফর্মুলাই তো লাগছে এখানে। সুতরাং বাদ মানে একেবারে ওই সরাসরি ওই ধরনের অঙ্ক হয়তো নাও দেওয়া হতে পারে, কিন্তু যেগুলো রিলেটেড ওগুলো কিন্তু আবার আসতে পারে। ওকে, এই তো হচ্ছে ব্যাপার। তো তোমরা এই 40টা অঙ্ক মিডিয়ের জন্য ভালো করে করো। ওকে, ফাইনালের সিলেবাসে দেখা যাচ্ছে আমরা আবার এরকম কিছু প্রবলেম করব, এবং তোমরা অনেক লাকি আসলে, তার কারণ হচ্ছে যে এইবার কিন্তু আমি একদম নিজে করাই দিতে পারলাম আর কি। ঠিক আছে, এটা মানে প্রত্যেকবার তোমাদেরকে রুমে এসে হেল্প নিতে হইতো আর কি স্টুডেন্টদের। ওকে, তো মানে ইউনিভার্সিটি খুলে গেলে আবার হয়তো তাই করতে হবে। মানে প্রবলেম তোমাদের ওয়ার্কবুক দিয়ে দেবো, ওয়ার্কবুক নিজে সলভ করবো, যেটা সমস্যা হয় রুমে এসে আলোচনা করে যাইতে আর কি। তো এখন যেহেতু ওই সুযোগটা নাই, এই জন্য আমি এটা নিজে হাতে করাই দিচ্ছি আর কি। তো আবার ইউনিভার্সিটি খুলে গেলে হয়তো আমরা তখন আবার বলবো যে রুমে এসে হেল্প নাও। তবে এগুলো তো আসলে ছড়াই যাবে, তখন স্টুডেন্ট হয়তো এখান থেকে আগে থেকে নিজের মতো প্রিপেয়ার করতে পারবে আর কি। এখন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে আর কি, তো এটা ইউনিভার্সিটি খুললেও যারা প্রয়োজন হয়তো তোমাদের থেকে নিয়ে করবে আর কি, বা আমার কাছে চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নাই। সুতরাং এটা একটা গুড রেফারেন্স হইলো আর কি। আর পরে আমি তো মানে এটা আরো প্রবলেম বাড়ে, এটা ইউটিউবে দিব ইনশাল্লাহ, তখন হয়তো রেকর্ডিংটা আবার করবো আমি, এটা সমস্যা নাই, ওটা পরে আরো প্রবলেম বাড়াবো। ঠিক আছে, বাড়ে এটা হলো, এটা একটা মানে সব ইউনিভার্সিটির জন্য যদি যেন রেফারেন্স হয়, ওটা ইউটিউবে স্যার আগে করা হবে কাজটা। ওকে, তো আগে এগুলো এই জন্যই তোমরা কোনো তোমাদের পার্সোনাল কোনো ইউটিউব সাইটে এগুলো ছাড়বা না, নিজেরা ইউজ করো, কোনো সমস্যা নাই। ওকে, আর এখানে হয়তো দেখা যাচ্ছে যে তোমার ক্লাসের মধ্যে একটু কাউকে কাউকে কিছু কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করি, তারপর না পারলে একটু মানে বলি যে কেন পারো না, আগগুলো করো নাই কেন, আপ টু ডেট না কেন, এগুলো অনেক কথা বলি আর কি। তো
তো এই কথাগুলো মানে বাইরে না যাওয়াই ভালো। এই জন্য আমার এই হচ্ছে যে তোমরা এটা মানে আপাতত নিজেরা ইউজ করো এবং নিজেদের মতো ইউজ করো আর কি। তো তোমাদের কোনো নিজের কোনো পেজে বা ইউটিউবে কোনো জায়গায় এগুলো দিও না আর কি। ওকে। আর এটা যখন মনে করো যে মানে আমি নিজের মতো করে করব, তখন এটা আর হিসাবগুলো তখন করে দেওয়া হবে আর কি। তো আই থিঙ্ক ইনশাল্লাহ এটা সামনে এগুলো মানে আমার নিজের চ্যানেলেই ছাড়বো আর কি। তা আমি একটু লং সময় নিচ্ছি, প্রায় 12 বছর সময় নিচ্ছি এটার জন্য। এটার কারণ হলো যে এটা মানে মোটামুটি একদম মানে আজকে করাচ্ছি বা 1-2 টাইম স্টার্ট করাই হয়তো আমি এটা একটা জিনিস দিয়ে দিলাম ইউটিউবে। তো যেটা হবে যে ইনস আউটস বহু কোশ্চেন আছে যেগুলো হয়তো এই মোটামুটি আমি যেগুলো ফেস করছি আছে ওইগুলো এক্সপিরিয়েন্স গুলো এখানে রিফ্লেক্টেড হবে আর কি। ফর দিস সিজন আমি অনেক সময় নিছি কিন্তু এটার জন্য। শুরুতেই যেটা হয়তো 1-2 টাইম স্টার্ট পরেই আমি এটাকে মানে ভিডিও করতে চাই নাই, তো এখন সময় হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যে এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে 2-1 টাইম স্টারের মধ্যেই পুরো জিনিসটা যাতে একটা মানে ফার্নিশড একটা আকারে এটা ছাড়া যায় আর কি। এই জন্য তোমরা এগুলো মানে আগেই ছাড়ো না আর কি। তো অনেকে দেখা যাচ্ছে যে নিজের পার্সোনাল ইউটিউব পেজে দিয়ে দাও অনেক সময়, আর তোমাদেরকে তো আমি দিয়েই দিচ্ছি, সো নিজেরা করো, কিন্তু তোমরা এটা পাবলিশ করার দরকার নাই। ওকে। আর এমনি খাতায় যেগুলো তো মানে নিট অ্যান্ড ক্লিন ক্যালকুলেশন সহ ওগুলো তোমার স্ক্যান করে রেখে দিতে পারো, ভবিষ্যতে যদি কেউ চাই দিয়ে দিতে পারো, সমস্যা নাই। ভিডিওটা না দেওয়াই ভালো। আচ্ছা ওকে, তাহলে আর কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা উই ক্যান কুইট হেয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।